ওকে, আমরা কন্টেন্টে ঢুকে যাব। আমরা লাস্ট ক্লাসে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে পর্যন্ত আমাদের ক্লাস টেস্ট নিতে চাচ্ছি আমরা নেক্সট সানডেতে, সানডেতে না সরি টিউসডেতে, ওয়েডনেসডেতে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়েডনেসডেতে ক্লাস টেস্ট নিতে যাচ্ছি আমরা, এবং সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই কতটুকু পর্যন্ত আমাদের সিলেবাসটা ছিল ক্লাস টেস্টের। রেকর্ডিং শুরু হয়েছে না? দেখো তো তোমরা একটু ভেরিফাই করো না। স্যার শুরু হয়নি স্যার। ও তাই, রেকর্ডিং দিয়ে দিচ্ছি আবার। ওকে, ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আমাদের ফিল্ড ইনভেস্টিগেশন একটা পেজ পর্যন্ত। ফিল্ড ইনভেস্টিগেশনকে যদি আমরা দেখি একটু টোটালি, ওভারঅল সাবসারফেস এক্সপ্লোরেশনের আওতাতে থার্ড ফেজ হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশন। হ্যাঁ, ফিল্ড ইনভেস্টিগেশনে যে আমরা সেখানে আবার কতগুলো ফেজ আছে। প্ল্যানিং একটা পার্ট, যেটা আমরা গতকালকে খুব ভালো করে জানলাম যে কোথায় কোথায় বোরিং করব, লোকেশনগুলো কি, লোকেশনগুলো পেয়ে গেলে নাম্বারও পেয়ে যাব, সেটা কিছু গাইডলাইন জানলাম। তারপরে কত ডিপ পর্যন্ত বোরিং করব সেটারও কিছু গাইডলাইন পেলাম, এবং সেখানে কিছু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিলাম যে স্ট্রেস লেভেলটা এই থেকে এই পর্যায়ের মধ্যে আমরা এতটুকু পর্যন্ত এক্সপ্রেস করব, অথবা ফাউন্ডেশনের মিনিমাম ডাইমেনশনের 2.5 গুণ টাইপের একটা ডাইমেনশনে করলেও চলতে পারে আমাদের। এরকম করে কিছু জাজমেন্ট, কিছু গাইডলাইন এবং কিছু অঙ্কের ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করলাম। সেগুলো কেবলমাত্রই হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেশনের প্ল্যানিং পার্টটা। এইটুকু পর্যন্তই আমাদের ক্লাস টেস্ট। আমরা সিলেবাস ঠিক করেছিলাম আজকে যা পড়বো সেগুলো আর ক্লাস টেস্টে থাকবে না। হ্যাঁ, কারণ তোমাদের একটা টাইম দিতে হবে। তো আপ টু এই যে থার্ড ফেজ, যেটা ফিল্ড ইনভেস্টিগেশন সাবসারফেস এক্সপ্লোরেশনের, সেই থার্ড ফেজের 3A পর্যন্ত আর কি, এ আমাদের ইনক্লুডেড সিলেবাসে। তো এটা তোমরা আরেকবার একটু জেনে রাখলে এই পর্যন্ত যা হয়েছে আমাদের করা। আজকে আমরা যেটা করবো যে ফিল্ড ইনভেস্টিগেশনের অন্য ফেজগুলো নিয়ে এখন আলাপ করা শুরু করবো, যেটা ফেজ বি, যেটাকে বলছি আমরা, অথবা স্টেপ বি, যেটা বলছি ড্রিলিং অ্যান্ড লগিং। যখন আমরা ঠিক করে ফেলবো কোথায় কোথায় বোরিং করব, কত ডিপ পর্যন্ত করব, এই নির্দেশনা থেকে বা এই প্ল্যানিং থেকে, নির্দেশনা না বলে আমরা এই প্ল্যানিং থেকে আমরা এক্সিকিউট করা শুরু করব। করতে গিয়ে আমরা, আব্দুল্লাহ যেটা বলছিল, করতে গিয়ে কিছু টেস্ট করতে হয়, ওখান থেকে বের হচ্ছিল ওর কোয়েশ্চেন থেকে। ফিল্ডে কিছু টেস্ট আছে, ইনস্টিটিউট টেস্ট, সেই টেস্টগুলো থেকে আমরা এক্স্যাক্টলি ফিল্ডের মাটির শক্তি বুঝতে পারি। তখন ডিমান্ড অনুযায়ী আমরা একটা প্রিলিমিনারি আইডিয়া পেতে পারি যে এই যে টেস্ট আমরা যেভাবে করছি, যত সংখ্যক করছি, যত ডিপ পর্যন্ত করছি, এটা আমাদের কাজে লাগবে না, এর চেয়ে বাড়তি করতে হবে। হ্যাঁ, সেই প্রেক্ষাপটগুলো আমরা ফিল্ডেই প্রিলিমিনারি ভাবেই পেতে পারি। কখনোই আমরা প্রিলিমিনারি ইনফরমেশন থেকে ফিল্ডে প্রিলিমিনারি যে এটা করি, একেবারে ওটাকে রিজিড করি না আর কি। আমরা সবসময় একটু বাড়তি রাখি। মনে করো আমরা হিসাব করে পেলাম, রাফ একটা এস্টিমেট করে পেলাম, আমার অ্যাবাউট 30 থেকে 40 ফিট বোরিং করলেই হয়ে যায়, সেখানে আমরা 50 থেকে 60 ফিট করে রাখবো। অলওয়েজ একটু বাড়তি এক্সপ্লোর করে রাখবো, কারণ এই খরচটা আমাদের টোটাল কনস্ট্রাকশন কস্টের, ফাউন্ডেশন কস্টের অথবা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার কস্টের তুলনায় কোনো অ্যামাউন্টই না। এটা খুবই নমিনাল একটা খরচ, যেই খরচটা আমাদের পরবর্তীকালে ওই প্রজেক্টের ইকোনমি এনশিওর করবে, ওই প্রজেক্টের সেফটি এনশিওর করবে। প্রথমত এনশিওর করবে সেফটি, তারপরে এনশিওর করবে ইকোনমি। আমরা যথেষ্ট ডেটা যদি না নিতে পারি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু যদি না নিতে পারি, তাহলে আমরা হয় সেফটি লুজ করব, অথবা ইকোনমি লুজ করব, অথবা ওভার সেফ হবে, এই ধরনের বিষয় হবে। যে কারণে আমরা সবসময় একটু সেফটি ফ্যাক্টর রেখে এক্সপ্লোর করি। আমরা এস্টিমেট করি যে এতটুকু পর্যন্ত মাটি দেখলেই হয়ে যাবে, তার থেকে একটু বাড়তি দেখি সবসময়, একটু বাড়তি আমরা সবসময় থাকি, সব ক্ষেত্রে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো প্রেক্ষাপটে, ইঞ্জিনিয়ারিং ডিজাইনের যে কোনো প্রেক্ষাপটে আমরা অলওয়েজ বাড়তি একটা ফ্যাক্টর সেফটি রাখি। কোথাও কোথাও এটা অনেক বেশি রাখতে হয়, কোথাও কোথাও এটা অনেক কম রাখলেও চলে। অনেক বেশি রাখতে হয় যে সমস্ত ফিল্ডে আমাদের অজানা বেশি, অনিশ্চিততা বেশি, আর যে সমস্ত ক্ষেত্রে, যে সমস্ত ফিল্ডে আমরা অনেক বেশি নিশ্চিত, সে সমস্ত ক্ষেত্রেও ফ্যাক্টর সেফটি রাখতে হয়, কিন্তু কম রাখলে চলে। এখন ড্রিলিং করতে গিয়ে কিছু ফেনোমেনা আছে, আমরা সেগুলো দেখবো আজকের ক্লাসে। স্যাম্পলিং নিয়েও আমাদের ডিটেল কাজ আছে, সেগুলো আমরা দেখবো ধাপে ধাপে। যে ওকে, যখন আমরা ড্রিলিং করে ফেলবো, স্যাম্পলিং করার জন্যই আসলে ড্রিলিং করা লাগে। দুটো কাজের জন্য ড্রিলিং করা লাগে। একটা হচ্ছে আমরা ওখান থেকে স্যাম্পল কালেক্ট করব, কালেক্ট করে আমরা জানবো যে এখানে এটা কি স্যান্ড আছে না ক্লে আছে, থাকলে কতটুকু আছে, তার এক্সটেন্টটা কি, তার প্রপার্টিগুলো কি, ফাইনালি তার সি ভ্যালু কেমন, ফাই ভ্যালু কেমন। যদি ক্লে থাকে তাহলে স্লি ভ্যালু খুঁজবো, কোহেশন যে ভ্যালুটা,
আর যদি স্যান্ড থাকে তাহলে 5 ভ্যালু খুঁজবো। মোটামুটিভাবে এই দুটো আমাদের মানে ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি যেগুলো আমরা অ্যানালাইসিসে আমাদের সরাসরি সবচেয়ে বেশি কাজে লাগবে। এরপরে আরো অন্যান্য প্রপার্টিগুলো কাজে লাগবে আমাদের, যেমন গামা ভ্যালু। এটা ছাড়া আমরা পারবো না কাজ করতে। আমরা যে কোনো সময় দেখছি গামার ভূমিকা আছে, আমরা কতটুকু পর্যন্ত এক্সপ্লোর করব, স্ট্রেসের লেভেলটা কি থাকবে, মাটির এক্সিস্টিং স্ট্রেস যেটাকে আমরা বলছি ওভারবার্ডেন প্রেসার, সেই স্ট্রেস লেভেলটা কেমন, ইনডিউস স্ট্রেস অথবা অ্যাপ্লাইড স্ট্রেসটা কেমন আসতে পারে, সেইটার ব্যাপক গল্প আমরা করেছি হ্যাঁ এই পর্যন্ত। সেই জিনিসগুলো আমাদের কাজে লাগতে থাকবে আর কি। স্যাম্পল কালেক্ট করবো, স্যাম্পলকে ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করবো, আবার ফিল্ডেও কিছু টেস্ট করে ফেলবো, সেটাই এখানে বলা হচ্ছে ইন সিটু টেস্টিং, ইন প্লেস টেস্টিং। তারপরে আমরা গ্রাউন্ড ওয়াটার টেবল অবজার্ভ করবো যে কোথায় আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা যে ওয়াটার লেভেল কোথায় আছে। এটা আমাদের সাংঘাতিকভাবে প্রভাবিত করবে আমাদের ডিজাইনকে, আমাদের নেক্সট কর্মকাণ্ডগুলোকে আর কি। ড্রিলিং অ্যান্ড লগিং সেই ফেজে চলে যাই আমরা। Drilling and logging involves making of exploratory boreholes in the field. That means আসলে বোরিং করা, সেটাই ড্রিলিং। Different boring or drilling techniques are used worldwide. মোটামুটিভাবে জেনারেলি 4টা টেকনিক ইউজ করা হয়, আরো আছে বাট জেনারেলি ইউজ করা হয় এগুলো। তার মধ্যে বাংলাদেশে একটা টেকনিক জিও টেকনিক্যাল ফিল্ডে প্রচন্ডভাবে ইউজ করা হয়, সেটা হচ্ছে 2 নাম্বারটা। এটা হচ্ছে বেসিক্যালি ওয়াশ বোরিং টেকনিক, এটা খুব ইউজ করা হয় বাংলাদেশে। অগার বোরিং, ওয়াশ বোরিং, রোটারি ড্রিলিং, পারকুশন ড্রিলিং। আমরা এই বিভিন্ন যে টেকনিকগুলো, ড্রিলিং করার যে টেকনিক বা বোরিং করার যে টেকনিক, এই টেকনিকগুলো সম্বন্ধে আমরা ধারণা নেব এখন, খুব ফান্ডামেন্টাল। কিন্তু যেহেতু বাংলাদেশে এটা খুবই রিগোরাসলি ইউজ হয় এবং ওয়ার্ল্ড ওয়াইডও ইউজ হয়, সত্যি কথা বলতে কি ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশেও ওয়াশ বোরিং টেকনিক খুব ব্যাপকভাবে ইউজ হয়। এটা ইকোনমিক, তৃতীয় বিশ্বের দেশগুলো ওইগুলো ম্যাক্সিভ ভাবে ইউজ করে। অনেক উন্নত দেশ অথবা প্রজেক্ট অনেক রিগোরাস, অনেক ডিপ বোরিং করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে এক্সপেন্সিভ টেস্টগুলো করা হয়। আমাদের দেশে এখন শুরু হচ্ছে এক্সপেন্সিভ টেস্টগুলো, যেমন পদ্মা ব্রিজের জন্য অনেক ডিপ পর্যন্ত জানতে হয়েছে। সেখানে অনেক ডিপ পর্যন্ত জানার জন্য ওয়াশ বোরিং করে করা যায় না, ওয়াশ বোরিং একটা লিমিটেশন আছে। মোটামুটি 150 ফিটের বেশি যাওয়াই যায় না এই ইয়ের মাধ্যমে। আবার যদি রক টাইপের ম্যাটেরিয়াল থাকে, চিটাগং এর রিজনে যদি কাজ হয়, হ্যাঁ চিটাগং এ কিন্তু আমাদের অনেক সময় সারফেসের খুব কাছাকাছি 20-30 ফিটের মধ্যে আমরা রক পাই। আমরা দিনাজপুরে যদি ড্রিলিং করি, কিছু কিছু জায়গায় কিছু দূর গেলে আমরা মধ্যপাড়া কঠিন শিলাটা পাই, সেখানে ওয়াশ বোরিং করা যাবে না। ওই সমস্ত এরিয়াতে আরো হায়ার এক্সপেন্সিভ ড্রিলিং বিট লাগে, তখন আমরা রোটারি ড্রিলিং, পারকুশন ড্রিলিং এই দিকে যাই। সেই ইকুইপমেন্ট গুলোর অনেক এক্সপেন্সিভ, আমাদের দেশে খুব রেয়ার আছে আর কি, মানে খুব হাতে গোনা। বাট কনভেনশনালি এই তৃতীয় বিশ্বের দেশ হিসাবে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, এখানে এই সাধারণত ওয়াশ বোরিং টেকনিকটা খুব ইউজ হয়। এশিয়া মহাদেশের অনেক দেশে ইউজ হয়, ইউরোপে অনেক ইউজ হয়। তবে উন্নত দেশগুলো এটা কমিয়ে ফেলছে আস্তে আস্তে। এটার কিছু দুর্বলতা আছে, এর থেকে এক্সপেন্সিভ যেটা রোটারি ড্রিলিং, সেইটাতে সবাই যায়, যেটা দিয়ে এটাও করা যায়। প্রথমে আমরা আসি অগার বোরিং, যেটা জিও টেকনিক্যাল ফিল্ডে বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয় না, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিছুটা ইউজ হয়। এটা হচ্ছে হ্যান্ড অগার, বেসিক্যালি এক ধরনের আছে, সেটা দিয়ে করা হয়। আবার পাওয়ার ড্রিভেন অগার আছে, সেটা দিয়ে করা হয়। অগার কথাটা তোমরা এই চিত্র থেকে কিছুটা বুঝতে পারবে এখানে, যে হ্যান্ড অগার যদি বলি আমরা, সেটা আবার 2 ধরনের, একটা হচ্ছে পোস্ট হোল অগার, একটা হচ্ছে হেলিক্যাল অগার। হ্যাঁ, তো হেলিক্যাল অগার, পোস্ট হোল অগারটা কিরকম? হেলিক্যাল অগারটা সাধারণত এই যে এখানে তোমার যেভাবে স্ক্রু এর মতো বলবো আমি, এটাকে সাধারণত হেলিক্যাল অগার বলা হয়। আর পোস্ট হোল অগার হচ্ছে অন্য 2 টাইপটা। হ্যাঁ, তো পোস্ট হোল অগার, হ্যান্ড অগার যে টাইপ, হেলিক্যাল হোক বা পোস্ট হোল হোক, এইটা সাধারণত আমাদের দেশে খুব বেশি ইউজ হয় না জিও টেকনিক্যাল ফিল্ডে। কালে ভাদ্রে রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টে পেভমেন্টের সাবগ্রেড জানার জন্য অনেক সময় এই জিনিসটা করা হয়। মোস্টলি আমাদের দেশে এগ্রিকালচার ইউনিভার্সিটি খুব ব্যবহার করে এটা। কারণটা হচ্ছে 10-15 ফিটের বেশি এটা জানা যায় না, হাতে খুবই ম্যানুয়ালি করা হয়। ওয়াশ বোরিংও ম্যানুয়াল টেকনিক, ওয়াশ বোরিংও কাইন্ড অফ ম্যানুয়াল টেকনিক, কিন্তু অগার বোরিংটা একেবারেই ফুললি ম্যানুয়াল টেকনিক বলতে পারো। আর ওয়াশ বোরিংটা হচ্ছে পার্শিয়ালি ম্যানুয়াল টেকনিক, এভাবে বলতে পারি। তো ফুললি ম্যানুয়াল টেকনিকে যেটা হয় যে আমরা এই পোস্টাল অগার হোক, হেলিক্যাল অগার হোক, এইটা হচ্ছে হেলিক্যাল অগার, যেটা দিয়েই করি না কেন, ম্যাক্সিমাম ড্রিলিং ডেপথ ইজ অন দ্য অর্ডার অফ 10-15 ফিট। তোমরা দেখো এগুলোর একটা হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেল বেসিক্যালি হাত দিয়ে ঘুরিয়ে আমরা
বোরিংটা প্রসিড করি আর কি। এখানে এই চিত্রটা থেকে আমরা কিছুটা বুঝতে পারবো। এই ছবিটাই দিয়ে দিবে আমাদের একটা ইনফরমেশন হচ্ছে যে এই কোর্সে কখনোই কোনো ছবি আঁকতে দেওয়া হয় না যে এই ছবিটা আঁকো, হ্যাঁ, পোস্টল আগারের ছবি দেখাও, হেলিক্যাল আগারের ছবি, এগুলো ছবি ফিগার কিন্তু 4th ইয়ারে আর আমি দেই না, টোটালি একেবারেই না, এর প্রয়োজন নেই। বাট এই চিত্র থেকে আমরা টের পাই ওকে এটা একটা ম্যানুয়াল সেই ক্ষেত্রে আমাদের একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেল ঘোরালে বেসিক্যালি পোস্ট হোল যেটা আর কি আছে এখান থেকে এটা প্রসিড করবে, এটা আগাবে বেসিক্যালি এখানে এই জিনিসটা ক্লাচের মতো আর কি। হ্যাঁ, এই মাটিটাকে তখন আমরা তুলে ফেলে আবার এটাকে ডাবিয়ে দিই, আবার নেক্সট মাটিটুকু তুলে ফেলি, এইভাবে আগায়। আর এইটা রোটেট করতে থাকে, এটা আগানোর প্রসেসটা হচ্ছে রোটেশন করলে এটা নিচের দিকে ডাবতে থাকে আর কি, বেসিক্যালি স্ক্রু এর মতো। মোস্টলি ইউজড ফর হাইওয়ে পেভমেন্ট সাবগ্রেডস এন্ড স্মলার প্রজেক্টস। হ্যাঁ, জিওটেকনিক্যাল ফিল্ডে মোস্টলি হাইওয়ে সাবগ্রেড, পেভমেন্ট সাবগ্রেডে আমরা দেখেছি জেনারেলি পেভমেন্টের সাবগ্রেডে খুব বেশি দিন পর্যন্ত আমাদের জানা লাগে না। ভেরি সফট সয়েল কন্ডিশন থাকে, দ্যাট ইজ ডিফারেন্ট। কনভেনশনালি আমরা যত প্রসেস, যত টেকনিক, যত বিষয় নিয়ে আলাপ করছি এখানে, মোস্টলি সবকিছু হচ্ছে কনভেনশনাল সয়েলের জন্য, এক্সট্রিম না, খুব প্রবলেমেটিক সয়েল সেগুলোর জন্য কিন্তু আমরা খুব ডিটেলে যাচ্ছি না এখন। কনভেনশনাল জিওটেকনিক্যাল প্র্যাকটিস নিয়ে আমাদের 441 বেসিক্যালি আলাপ করা হয়। ক্যানট বি ড্রিল থ্রু রকস। এই প্রসেসে আমরা রকের মধ্যে দিয়ে করতে পারবো না, এটা তোমরা বুঝতে পারছো কেন করা যায় না। আমাদের ময়মনসিংহ ইউনিভার্সিটির এগ্রিকালচার ডিপার্টমেন্ট ব্যাপকভাবে এটা ব্যবহার করে, কারণ তাদের কিন্তু প্রয়োজন নেই 30 ফিট নিচে যাওয়ায় দেখার, 40 ফিট নিচে যেয়ে দেখার। তাদের জোন অফ এক্সটেন্ট মোটামুটি 5 ফিট, 10 ফিট, কোথাও 15 ফিট। তারা যদি ফলের গাছ নিয়ে কাজ করে, তাদের এগ্রিকালচারাল ইয়েটা যদি তোমার ফ্রুটস হয় এবং যেগুলো রুট জোন অনেক নিচে, সেগুলোর ক্ষেত্রে হয়তো 15 ফিট পর্যন্ত যেতে হবে। ওভারঅল যদি তারা ধান, পাট এগুলো নিয়ে কাজ করে, তাহলে আমার তো মনে হয় 4-5 ফিটের বেশি আর লাগে না টোটালি। যে এই পর্যন্ত তারা এক্সপ্লোর করে, মাটিকে জানার চেষ্টা করে, তখন তারা এই বোরিংটা ইউজ করে। অলরাইট, পাওয়ার ড্রিভেন হেলিক্যাল অগার, বোঝাই যাচ্ছে যে এটা হেলিক্যাল মানে এই টাইপের, কিন্তু পাওয়ার ড্রিভেন। কুড বি ড্রিল ডিপার ইভেন আপ টু 200 to 250 ফিট, 200-250 ফিট পর্যন্ত করা যায় এটা পাওয়ার ড্রিভেন। ফর রোটেশন হাই এনার্জি ইজ রিকোয়ার্ড, সে কারণে পাওয়ার ইউজ করা হয়। ক্যানট বি ড্রিল থ্রু রকস, এটার দুর্বলতা হচ্ছে এটা রকের মানে রকে ইয়েটা করা যায় না। হ্যাঁ, এর পরের টেকনিকটা হচ্ছে আমরা বলছিলাম সারা পৃথিবীতে এটা ব্যাপকভাবে ইউজ হয়, ওয়াশ বোরিং। এক্সটেন্সিভলি ইউজড ইন বাংলাদেশে এটা এক্সটেন্সিভলি ইউজ হয়। আমাদের এশিয়ান রিজনের অনেক দেশেও প্রচুর ইউজ হয়, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, এই সমস্ত দেশগুলোতে। ওয়াশ বোরিং এক ধরনের ম্যানুয়াল প্রসিডিউর, সিম্পল অ্যান্ড ইকোনমিক, ক্যান বি ড্রিল থ্রু কোহেসিভ অ্যান্ড কোহেশনলেস সয়েলস। কোহেসিভ সয়েল কালকে আমরা জেনে আসলাম, ক্লে। এটা অনেক আগে হ্যান্ড আউট আমি জিওটেকের তোমাদের কোর্স নেওয়া যখন শুরু করি তখনকার হ্যান্ড আউট। সেখানে দেখো তোমার কিছু গ্যাপস আছে, আমি এটা একটু বলে রাখি যে আমরা কালকে জানলাম, এটা কনফ্লিক্ট করবে তোমাদের সাথে। এখানে আমাদের একটু অ্যাড করা দরকার যে ক্লে না শুধু কোহেসিভ, আমরা আরো পাই কি বলো কালকে যেটা জানলাম? সিল্ট পাই স্যার। সিল্ট, এবং শুধু সিল্ট বললে ভুল হবে, বলতে হবে প্লাস্টিক সিল্ট। হ্যাঁ, আর কোহেশনলেস যদি হয় নন প্লাস্টিক সিল্ট, সেটা হচ্ছে, হ্যাঁ ও বলে দিলাম যে স্যান্ড অথবা নন প্লাস্টিক সিল্ট। হ্যাঁ, কাজে আমরা ক্লে অথবা প্লাস্টিক সিল্ট যেটা কোহেসিভ, আর স্যান্ড অথবা নন প্লাস্টিক সিল্ট যেটা কোহেশনলেস, তাদের মধ্যে দিয়ে ড্রিলিংটা করা যায় সহজে। ক্যানট বি ড্রিল থ্রু রকস, এটা রকে এই কাজটা করা যায় না। হ্যাঁ, এটা সম্বন্ধে আমরা ব্যাপক জানবো, আজকের ক্লাসে অনেক গল্প চলবে আমাদের। এই ইকুইপমেন্টাল যে অ্যারেঞ্জমেন্টটা এটা আমরা দেখবো একটু পরে, তখন আমরা ডিটেলে যাবো আর কি। আমরা অন্যগুলোতে একটু প্রসিড করে নেই। আরো যে ড্রিলিং টেকনিক, আমরা কেবলমাত্র আছি ড্রিলিং অ্যান্ড লগিং এর মধ্যে। হ্যাঁ, ফিল্ড ইনভেস্টিগেশনে আমরা আছি ড্রিলিং অ্যান্ড লগিং। তাহলে ওয়াশ বোরিং এর যে ড্রিলিং টেকনিক, সেখানে আমরা ব্যাপকভাবে যাব, যেহেতু এটা আমাদের দেশে ইউটিলাইজড হয় প্রচন্ড ভাবে, এবং বইপত্র লিটারেচারেও এটা বেশি আর কি। হ্যাঁ, এটা দিয়ে ফর্মুলাস, অঙ্ক যেগুলো বেশি আর কি। রোটারি ড্রিলিং mostly used in developed countries like Europe, USA, etc. Expensive drilling bits are used for drilling.
বুঝতেই পারছো কেন এটা অতটা ইয়ে না। আমাদের দেশে রোটারি ড্রিলিং এখন আছে, খুবই লিমিটেড। পদ্মা ব্রিজের সময় এটা করা হয়, আরো বিভিন্ন প্রজেক্ট যেগুলো ন্যাশনাল মেগা প্রজেক্ট, যেটা আমাদের দেশে 10, 15, 20 বছর আগে আমরা কখনো দেখিনি ওইভাবে। হ্যাঁ, তো ম্যাসিভ ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য তখন আমাদের এই কাজগুলো হচ্ছে আর কি, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে। ক্যান বি ড্রিল থ্রু কোহেসিভ অ্যান্ড কোহেশনলেস সয়েল, ইভেন থ্রু রক্স। কোহেসিভ সয়েল বলতে আমরা ওই যে ক্লের সাথে যুক্ত করবো প্লাস্টিক সিল্কে, কোহেশনলেস সয়েলকে স্যান্ডের সাথে যুক্ত করবো নন প্লাস্টিক সিল্কে, শুধু সিল্ক না। হ্যাঁ, alright, percussion drilling are a special type of drilling, a very specialized type of drilling used for very hard soil and rock. A heavy drilling bit is used for drilling. তো এই দুটোই বেসিক্যালি আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল না, ভেরি এক্সপেন্সিভ। আমাদের দেশে মোস্টলি এটাকে ওয়াইডলি ইউজ করা হয়, দেখো লেখা আছে এক্সটেন্সিভলি ইউজ ইন বাংলাদেশ, সেইটাতে আমরা একটু পরে যাব। এর পরের ফেজটা ফিল্ডে হচ্ছে স্যাম্পলিং, দ্যাট মিনস স্যাম্পল কালেক্ট করব। ও আমি যদি বোরহোল না করি, ড্রিলিং না করি, তাহলে স্যাম্পল কালেক্ট করতে পারবো না। স্যাম্পলিং এরও ব্যাপক ইনসাইট আছে, আমরা সেটা দেখব। তাহলে কি করলাম, প্রথমে আমরা প্ল্যান করলাম যে ওকে কোথায় কোথায় বোরিং করব, কত ডিপ পর্যন্ত করব। তারপরে আমরা ড্রিলিং করা শুরু করলাম। সেক্ষেত্রে 4টা মেথডের মধ্যে ওয়াশ বোরিংটাকেই বেছে নিলাম, আমাদের দেশে যেহেতু প্রচন্ডভাবে ব্যবহার হয়। ওয়াশ বোরিং এর নিটিগিটি ডিটেইল আমরা একটু পরে যাচ্ছি। তার মানে আমরা বোরিং করে ফেললাম, বোরিং করতে করতেই আমরা কিছু স্যাম্পল কালেক্ট করি, সেটাকেই বলা হয় স্যাম্পলিং। হ্যাঁ, সেই সেই নির্দেশ, সেই ইয়েগুলো আমরা সিমুলেট করবো একটু পরে, আমি দেখাবো জিনিসগুলো। তারপরে এই স্যাম্পলিং কাজও চলতে থাকে, তার সাথে সাথে তোমরা দেখো এখানে একটা জিনিস মিস করেছি বলতে, ড্রিলিং না, খালি ড্রিলিং অ্যান্ড লগিং। আমাদের বি যে ফেজটা সেটা হচ্ছে ড্রিলিং অ্যান্ড লগিং। এই দেখো বি ফেজটা হচ্ছে ড্রিলিং অ্যান্ড লগিং। দ্যাট মিনস ড্রিলিং করতে করতে আমরা লগ করতে থাকবো যে কোথায় কি পাচ্ছি। আমরা গত ক্লাসে একটুখানি এটা জেনেছি যে 10 ফিট স্যান্ড পেলাম, তারপরে 12 ফিট ক্লে পেলাম, হোয়াট এভার। তার মানে স্ট্র্যাটিগ্রাফিটা আমরা এখান থেকে পেয়ে যাবো ড্রিলিং করতে করতে। হ্যাঁ, আবার ড্রিলিং করতে করতে আমরা স্যাম্পল কালেকশন করতে থাকবো, যেটা স্যাম্পলিং। আচ্ছা, এই সাইমালটেনিয়াস প্রসেস করতে করতে আবার আমরা কিছু কিছু অনসাইট টেস্টিংও করে ফেলতে পারবো, বা ইনসাইট টেস্টিংও করে ফেলতে পারবো। ইন সিটু, ইন সিটু মানে ইন প্লেস, সিটু মানে হচ্ছে সিট, কাছে, মানে বসার জায়গা আর কি। হ্যাঁ, তো ইন সিটু মানে হচ্ছে ইন প্লেস, ঠিক ওই জায়গাতে যেখানে আমরা কর্মকাণ্ড করছি ওই জায়গাতেই টেস্টিং, কিছু টেস্টিং আছে। সেই টেস্টগুলোর আমরা নাম জানি আপাতত। একটা টেস্ট নিয়ে আমরা ব্যাপকভাবে কাজ করবো আর কি। কোন টেস্টটা, যেটা আব্দুল্লাহ গতকালকে বলছিল, স্যার জানবো কি করে যে এই জায়গার সয়েল একরকম, ওই জায়গার সয়েল একরকম। একটা জানতে পারি আমরা যে এই জায়গায় স্যান্ড আছে, সেটা ভিজুয়াল আইডেন্টিফিকেশন থেকে আমরা বুঝতে পারি এটা স্যান্ড, এটা লক করলাম, লেখা আছে, ঠিক আছে। আরেকটা জায়গায় যে যখন সাইটের আমি অন্য কোনায় বোরিং করতে যাচ্ছি, তখন একই ডেপথে আমি দেখলাম ক্লে হয়, কিন্তু এরকম আমাদের এরকম অনেক সাইট আছে, এরকম হয়। তাহলে স্যান্ডের প্রপার্টি একরকম, তার অ্যানালাইসিস পুরো একরকম, ক্লের প্রপার্টি আরেক রকম, ক্লে অ্যানালাইসিস আরেক রকম। সো তখনই আমি বুঝবো যে সাইটে ইরাটিসিজম আছে, ভ্যারিয়েবিলিটি আছে। তাহলে এটা হচ্ছে সয়েল টাইপ অনুযায়ী ভ্যারিয়েবিলিটি আছে, আরো ভ্যারিয়েবিলিটি থাকতে পারে। একটা পয়েন্টে আমি পেলাম সে ক্লে, তার শক্তি খুব ভালো 10 ফিট নিচে। সাইটের আরেকটা পয়েন্টে যে আরেক কোনায় যে আমি পেলাম ক্লেই আছে 10 ফিট নিচে, কিন্তু তার অনেক স্ট্রং ক্লে। প্রথমটাকে আমি বোধহয় ভালো বলেছি, তাহলে প্রথমটাকে ধরলাম ভালো, আর পরেরটাকে ধরলাম খুব সফট ক্লে। তখন আমার কি হচ্ছে, সাইটের ভ্যারিয়েবিলিটি আছে। এখন স্ট্রং না সফট আমি ল্যাবরেটরিতে নিয়ে মেকানিক্যাল টেস্ট করলে না বুঝতে পারবো স্ট্রং না সফট। কিন্তু সেটা বাদেও আমরা ওই আব্দুল্লাহর কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা গতকালকে জেনেছিলাম যে ফিল্ডের কিছু টেস্ট আছে, সেই টেস্টটা আমরা ফিল্ডেই করে ফেলি, যেটা ছাড়া আসলে আমাদের পক্ষে বলা মুশকিল এটা স্ট্রেংথটা কেমন আর কি, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিটা কেমন হবে। হ্যাঁ, তো সেটা আমাদের খুব বড় একটা অস্ত্র। সেই টেস্টের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এরকম ভাবে ফিল্ডে আরো টেস্ট আছে, কনভেনশনালি আমাদের ইউজ করা হয় না গতানুগতিক ভাবে। বাট আমরা জানবো যে কোন প্রজেক্টের ক্ষেত্রে কি ধরনের ডিমান্ডের ক্ষেত্রে আমাদের এই সাপ্লাই গুলোকে বা এই টেস্টের সাপ্লাই গুলোকে আমাদের ইউটিলাইজ করতে হয়। এই টেস্টের মাধ্যমে আমরা সাপ্লাই গুলো জানতে পারি। হ্যাঁ, ঠিক আছে। যেমন ধরো আরো অনেক ধরনের পদ্ধতি আছে ইনসিটু টেস্টিং এর, ভেইন শিয়ার টেস্ট। এটা হচ্ছে খুব সফট সয়েল, খুব সফট সয়েল স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নিয়ে খুব একটা লাভ নেই, সে খুব ভালো রেজাল্ট দেয় না, এক্সেপশনাল। তখন আমরা ভেইন শিয়ার বলে একটা টেস্ট আছে, সেটা করা হয় একটু একটু ডিফারেন্ট আঙ্গিকে। কোন পেনিট্রেশন টেস্ট আরেক ধরনের টেস্ট, সেটা আমরা টোটালি ভিন্ন আমরা জানবো। প্রেসার মিটার টেস্ট, ডাইলেটোমিটার টেস্ট তোমরা শিখেছো, মডুলাস অফ ইলাস্টিসিটি অফ সয়েল, ই ভ্যালু, কোএফিশিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসার, সেগুলো বের করা যায় এই সমস্ত টেস্টের মাধ্যমে। কিন্তু স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের মাধ্যমে আমি K0, K, KP, কোএফিশিয়েন্ট অফ ল্যাটারাল আর্থ প্রেসার এগুলো বের করতে পারি না।
হ্যাঁ, বাট গতানুগতিকভাবে এই টেস্টটা দিয়ে আমরা জিওটেকনিক্যাল ফিল্ডের মেজর আইডিয়া পেতে পারি যে স্ট্রঙ্গার না উইকার এই জিনিসগুলো আছে। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নিয়ে আমরা একটা হ্যান্ড আউট বেসিক্যালি আমি তোমাদেরকে নেক্সট সময় দিব, আজকে আপলোড করে দেবো ক্লাসের পরে। ওই টেস্টটাকে টোটালি আমি আলাদা করে নিয়েছি এই চ্যাপ্টারে, সাবসারফেস এক্সপ্লোরেশন চ্যাপ্টারে আছি, কিন্তু স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টকে শর্ট করে বলা হয় এসপিটি, এসপিটি কারেকশন ফ্যাক্টরস। এখানে কিছু ব্যাপকতা আছে, এখানে বেশ কিছু অঙ্ক টঙ্ক চলে আসবে। আমরা এটা যেহেতু এতটাই ইম্পর্টেন্ট, তোমরা একটা পর্যায়ে যে দেখবা জিওটেকনিক্যালের কোর একটা টেস্ট হচ্ছে এসপিটি, যেটা ফিল্ডে আমাদের করতেই হয়, না করলে তুমি কোনোভাবেই প্রপার এক্সপ্লোরেশন করতে পারবা না, যে কারণে এখানে আমরা অনেক সময় দিব আর কি। এটা আমরা নেক্সট ক্লাসে মানে ইয়ে করবো আর কি। হ্যাঁ, তারপরে দেখো খেয়াল করো, আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ জিনিসটাকে ইয়ে করি, আমরা বিয়ারিং ক্যাপাসিটি অ্যানালাইসিস করার কিছুটা চেষ্টা করব। সেটা আমরা এই শনিবারে ওদের সাথে আমি কথা বলেছি, নেক্সট শনিবারে চলে যাব আমরা। খুব সম্ভবত সবাই মিলেই কথা বলেছি গতকালকে, যেটা সমীরের একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আমাদের ওয়াহাব নামে একজন ছিল, ওর একটু অসুবিধা হচ্ছিল, আমরা পরে ঠিক করে নিলাম নেক্সট শনিবারে 11টায়, তাই না? জি স্যার। তো আমরা নেক্সট শনিবারে যদি নেই এবং তোমরা যদি অ্যালাউ করো, তাহলে তারপরে শনিবারও যদি নেই, তাহলে আমাদের আমরা মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত যেতে পারবো মিডের আগে আর কি। তবে আমি একটা শনিবার ধরে রাখছি, পরেরটাকে আমি সে ধরে নিলাম তোমাদের মিড টার্মের জাস্ট আগে আগে পড়ছে, আমরা বাদও দিতে পারি যদি প্রয়োজন হয়। এইটুকু পর্যন্ততে আমাদের যে কাভারটা থাকবে, চ্যাপ্টার 1 95% হয়ে যাবে। চ্যাপ্টার 1 এর কিছু পার্ট আমি বাকি রাখবো, যেটা এখন আমাদের দরকার নেই খুব একটা। আর চ্যাপ্টার 2 যেটা বিয়ারিং ক্যাপাসিটি, সেটারও আমরা মাঝামাঝি পর্যায়ে যাব। সেটা সম্বন্ধে আমরা কিছু গল্প করছি, যে একটা ম্যাজিক নাম্বার অ্যালাউয়েবল বিয়ারিং ক্যাপাসিটি 4 KSF ধরছি, কিন্তু ওটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করবো কি করে বের করে, খুব অসুবিধা হবে না আমাদের এটা করতে। সো আমরা আলটিমেটলি যেটা হবে যে আমরা যখন ফিল্ড ইনভেস্টিগেশনটা শেষ করব, তার মাঝে আমরা কেবলমাত্র জানলাম যে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট নিয়ে আমরা বেশ কাজ করব, যেটা আমরা বলছি যে এটা সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, আমাদের দেশে তো প্রচুর ইউজ হয়। এইটা ছাড়া আসলে পৃথিবী মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কেউই কিন্তু এত সহজে বলতে পারবে না যে কোথায় কি হচ্ছে। যেটা আব্দুল্লাহ হঠাৎ প্রশ্ন রেখেছিল কালকে, যে আমরা কি করে জানবো যে এই জায়গাটা ভালো ওই জায়গাটা খারাপ। ভালো খারাপ বলতে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি হিসাবে, মেকানিক্যাল প্রপার্টি হিসাবে। হ্যাঁ, অন্যগুলো আমাদের বিশেষ বিশেষ কাজে হেল্প করবে। এই টেস্টগুলো নিয়ে আমরা মিডের পরে আলাপ করবো। কাজেই আমরা চ্যাপ্টার 1-এ খালি অন্যান্য ফিল্ড টেস্ট যেগুলো আছে, ভেইন শিয়ার, কোন, প্রেসার, ডায়ালাটিমিটার, খুব ডিটেল লাগবে না, বাট যতটুকু থাকবে আমরা এটা অন্য মানে মিডের পরে আলাপ করে তারপরে আগাবো আর কি। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আমরা আমাদের করতেই হবে, এটা ছাড়া আমরা বুঝবো না, আগাতে পারবো না। আর আজকে আমরা ড্রিলিং পার্টটা শেষ করে নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নিয়ে আমরা স্যাম্পলিং ট্যাম্পলিং করলাম, এসপিটি তে স্টার্ট করলাম, দ্যাট উইল বি ফাইন। তারপরে স্যাটারডেতে যে আমরা আরো ইনডেপথ গেলাম, বিয়ারিং ক্যাপাসিটি পারলে স্টার্ট করে দিলাম। তারপরে আমরা আরো দুটো ক্লাস পাবো নেক্সট উইকের, মানে এইটা 6th উইক না, দেখো তো। জি স্যার। আমরা একটা ক্লাস টেস্ট রাখবো মিডের আগে, আর দুটো তিনটা ক্লাস টেস্ট নিয়ে যাবো মিডের পরে। তাহলে একটা ক্লাস টেস্ট থাকলে আমার যে টাইমটা থাকবে তাতে করে আমরা মোটামুটি একটা পর্যায়ে পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, অলরাইট। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি সেখানে আমরা ড্রিলিং এ আছি, ড্রিলিং এর পদ্ধতিগুলো জানলাম ফাইনালি লাস্ট পর্যন্ত, যেটা হচ্ছে পারকুশন ড্রিলিং। জানার পরে আমরা এখন জানতে চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড যে মেথডটা বেশি ইউজ হয় এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সবচেয়ে বেশি ইউজ হয়, যেটা হচ্ছে ওয়াশ বোরিং টেকনিক, সেটা সম্বন্ধে। এখন আমি আসি যে আসলে আমরা এই কাজগুলো করছি কেন আর কি। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ যে আমি প্রথমে খুঁজবো যে আমার প্রজেক্টটা কি, আমি দেখবো যে আর্কিটেক্ট কি চাচ্ছেন। ওকে, তাহলে একটা বিল্ডিং চাচ্ছেন, এইভাবে এইভাবে তার লোডিং ফ্রেম আছে, সেই অনুযায়ী আমি দেখবো যে ওকে আমি তার সাইসমিক পারফরমেন্স দেখবো, ভূমিকম্পের ধাক্কা দিয়ে, আমি উইন্ডের ধাক্কা দিয়ে দেখবো, এই ধাক্কাগুলো বাদে এমনি তার গ্র্যাভিটি লোডের রেসপেক্টে দেখবো। এই অ্যানালাইসিস গুলো করে আমি আলটিমেটলি শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আর অ্যাক্সিয়াল ফোর্স বের করবো। করে আমি আলটিমেটলি এগুলোকে যথেষ্ট সাপ্লাই দিব শিয়ার ফোর্সের এগেনস্টে, বেন্ডিং মোমেন্টের এগেনস্টে এবং অ্যাক্সিয়াল ফোর্সের এগেনস্টে। সো বেসিক্যালি যে ডিমান্ডটা তৈরি হবে বিল্ডিংটাতে, বেসিক্যালি লোডের দিক থেকে, যেটা তার গ্র্যাভিটি লোডের ডিমান্ড, তার
উইন্ড লোডের ডিমান্ড, তার সাইসমিক লোডের ডিমান্ড, সেই ডিমান্ডগুলোকে স্যাটিসফাই করার জন্য যথেষ্ট সাপ্লাই আমি জেনারেট করবো। দ্যাট ইজ বেসিক্যালি ডিজাইন, হ্যাঁ, অপটিমাইজ করবো। তাহলে ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো অ্যানালাইসিস। জিওটেকে এটা আবার কি দেখছি? জিওটেকে দেখছি যে আমার সাইটে যেগুলো কি হাবি জাবি বোরিং করা, এটা সেটা এগুলো কেন লাগবে? আসলে এটা ছাড়া উপায় নেই। জিওটেকে আমরা করছি কি, আমরা সয়েলের ওপরে, সয়েলের ভেতরে, সয়েলের পাশে, সয়েল দিয়ে একটা ইনফ্রাস্ট্রাকচারের কাজ যখন করতে যাব, তখন আনফর্চুনেটলি আমার কোনো উপায় নেই ওই সয়েলকে না জানেন। এখানে আমরা মেটেরিয়ালকে বলে দিচ্ছি যে তুমি এফ প্রাইম সে এত ইউজ করো, তুমি স্টিল এত ইউজ করো, তুমি বিএসআরএম ইউজ করো, ব্লা 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 করলে তুমি এই সাপ্লাইটা পাবা, এবং দ্যাট উইল হেল্প দ্য দ্যাট উইল ম্যাচ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এরিয়াটা আর কি। হ্যাঁ, ফ্যাব্রিকেট করে নিবা। সেখানেও কাজ আছে অনেক, সেখানে মিক্স ডিজাইনে অনেক বড় কাজ, যেগুলো নিয়ে বিভিন্ন জন কাজ করছে, তাই না? ম্যাটেরিয়াল সায়েন্সে ধরো আমাদের আগে ছিল আরিফুল হাসনাব, ছিল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতো, এখন ডক্টর জিহাদ করে, সবই আমাদের স্টুডেন্ট কিন্তু আর কি। হ্যাঁ, যে তারা 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 অ্যাকচুয়ালি দে উইল বি কনসালটেন্ট ফর ইউ, যে ঠিক আছে, ওকে তোমার 5000 PSI কংক্রিট লাগবে, ওকে আমি মিক্স ডিজাইন করে দিচ্ছি তোমার জন্য। হ্যাঁ, সো ইউ ক্যান ডু দ্যাট। তখন সেই অনুযায়ী ডক্টর আশরাফ স্ট্রাকচারাল ডিজাইন করছেন, অথবা ইফতেখার আনাম স্ট্রাকচারাল ডিজাইন করছেন, তখন সে বলবেন যে ওকে ঠিক আছে, হাসনাত এইভাবে এইভাবে তোমাদের মিক্স ডিজাইন করে দিয়েছে, সেই অনুযায়ী তোমরা এখন ইউ ক্যান গো ফর ক্যান্টিলিভার, সেখানে হাই স্ট্রেংথ কংক্রিট লাগবে, হাই স্ট্রেংথ স্টিল লাগবে। স্টিলের ক্ষেত্রে মিক্স ডিজাইন করতে হচ্ছে না, স্টিলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি প্রডিউসড স্ট্রেংথটাই আমরা ব্যবহার করি। সো বেসিক্যালি ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করছেন, আমাদের মধ্যে জামাল আছে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন এখন, কংক্রিট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেন, স্টিল নিয়ে কাজ করেন, মোস্টলি কংক্রিট নিয়ে কাজ করেন এখন। হ্যাঁ, জামাল ইজ অলসো ভেরি ভেরি কম্পিটেন্ট এই যে তোমার মিক্স ডিজাইনের এই জিনিসগুলো, পার্সপেক্টিভ গুলো। মিক্স ডিজাইন এখন আমাদের জিহাদ, জামাল এই জন্যই ভালোভাবে কাজ করছেন। এর আগে হাসনাত ছিল, হাসনাত তো চলে গেল ইয়েতে পড়াশোনার জন্য, ও নিশ্চয়ই ওখানে যে আরো অনেক পড়াশোনা করে এই ম্যাটেরিয়ালের উপরে আমাদের ব্যাপক একটা কন্ট্রিবিউশন করতে পারবে ভবিষ্যতে, হোপফুলি ইফ হি কামস ব্যাক আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা জিওটেকে যে আমাদের হচ্ছে কি দুটোই লাগছে, অ্যানালাইসিসও করা লাগছে, আবার ওই ম্যাটেরিয়ালগত ব্যাপারটাকেও জেনে নিতে হচ্ছে আর কি। আনফর্চুনেট আমরা জিওটেকে এই জন্য যে আমাদের এক একটা প্রজেক্টের সাইটের ডিমান্ড এক এক রকম এবং সাপ্লাইও এক এক রকম, জিওলজি তাই বলে। তা না হলে আমরা পুরো বাংলাদেশের জন্য একটা বোরিং করতাম, করে বলতাম যে ওকে সয়েলেই, ইন্ডিয়ার জন্য একটা বোরিং করতাম, করে বলতাম সয়েলে, অথবা এই প্লেট টেকটনিকের এই পোর্শনের জন্য, এই ক্রাস্টের জন্য একটা বোরিং করতাম, করে বলতাম এটা জিওলজি যেহেতু পড়া আছে আমাদের 203, আমরা জেনেছি যে আমাদের মাদার ম্যাটেরিয়াল যেটা ছিল সেটাকে আমরা রক না বলি, আমরা বলতে পারি ম্যাগমা ছিল মাদার ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো সেই মাদার ম্যাটেরিয়াল থেকে মাদার রক যেটা হয়েছিল সে ছিল ইগনিয়াস রক, এবং সেই মাদার রক থেকে অন্যান্য রক গুলো হয়েছে এবং সেডিমেন্টস গুলো হয়েছে, যেগুলোর উপরে ভেতরে সাইডে যেগুলো দিয়ে আমরা জিওকে টেক কেয়ার করতে চাচ্ছি, জিও টেকনিক্যাল ফিল্ডটাকে এস্টাবলিশ করতে চাচ্ছি, সেই ব্যাপকতাটা বা সেই প্রেক্ষাপটটা ব্যাপক। সেখানে এই ডিপোজিশনটি কি এয়ারবোর্ন, দ্যাট মিনস এলিয়ান, নাকি এটা গ্র্যাভিটিতে আসা কলোভিয়াল, নাকি এটা পানির মাধ্যমে প্রবাহিত এসছে এলোভিয়াল, সেটা কি একবারে শুধু পানি দিয়ে এসে একবারেই পুরো স্যান্ডে ডিপোজিশন হয়েছে? না, এটা প্রতি বছর একটু একটু করে জমে 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 পানি দ্বারা বাহিত হয়ে, সেই প্রতি বছর মানে কি এক এক সময় টেম্পারেচার ইফেক্ট এক এক রকম ছিল, ওয়েদার কন্ডিশন এক এক রকম ছিল, ফ্লো প্যাটার্ন ছিল এক এক রকম, ইটস ভেরি কমপ্লেক্স একটা প্রসেসের মাধ্যমে ডিপোজিটেড হয়ে আমরা আজকের এই সাইটটা পেয়েছি, যে সাইটে যে আমরা সেখানে জিও টেকনিক্যালি এক্সপ্লোর করবো। কাজে বোঝা যাচ্ছে যে আমাদের এই বিষয় অত্যন্ত সেন্সিটিভ, মানে স্ট্রেইট ফরওয়ার্ড না। তাহলে ওই সাইটে যে আমি যখন দেখতে যাব, আমরা কিছু কিছু ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি করেছে এর ইরাটিসিজমের, সো জিনিসটাকে সিম্পলিফাই করে নিয়ে আসা, একটা সায়েন্সে নিয়ে আসা, একটা পদ্ধতিতে নিয়ে আসা, এই কাজটা খুব চমৎকার ভাবে কার্ল ভন টারজিগি করেছিলেন আর কি, কেভি টারজিগি। যেটা এর আগে খুব জটিল একটা বিষয়, এটা এর আগ পর্যন্ত আসলে জিওটেকনিক্যাল প্র্যাকটিসকে আমরা প্রফেশনালি পাইনি। উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে ওকে, দিস ইজ হাউ উই ক্যান স্টার্ট, এবং সেই পথে আমরা চলছি বেসিক্যালি। সো তাকে সাধারণত আমরা বলি ফাদার অফ সয়েল মেকানিক্স, হ্যাঁ, কার্ল ভন টারজিগি। এই 30s এর দিকে, 20s এর দিকে, 1930 1920, মানে খুবই ভার্জিন একটা ফিল্ড বলতে পারো জিওটেকনিক্যাল। স্ট্রাকচারাল অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু, আর স্ট্রাকচারাল সেন্স সেটা তো 2000 বছর আগেও শুরু হয়েছে। পিরামিড যে করেছে মানুষ, সেন্স গুলো তো স্ট্রাকচারাল সেন্স বেসিক্যালি। হ্যাঁ, তো তখন
ফর্মুলা অনুযায়ী হয়তো করেনি সরাসরি, বাট সেন্স অফ প্রপোর্শনালিটি, সেন্স অফ নলেজ কিন্তু তারা ইউজ করেছে তখন। মোস্টলি এম্পিরিক্যাল বলি আমি এটাকে, যে এই করলে এই হয়, ওই করলে ওই হয়, এইভাবে কিন্তু মানুষ করেছে, এইভাবে করলে থাকে না, এইভাবে করলে থাকে। সেই জিনিসটাকে কিছু কিছু মানুষ বুঝতে পেরেছেন খুব ভালো করে। 2000 বছর আগেও বুঝতে পেরেছেন আর্কিমিডিস, 500 বছর আগেও বুঝতে পেরেছেন লিওনার্দো দা ভিঞ্চি। আমরা এই গল্পগুলো প্রতিনিয়ত করি, হ্যাঁ, যে ভিঞ্চির মেকানিক্সের অবদান আমরা অত জানি না। তারপরে তো ধরো 1700-1800 দিকে এসে ধরো ম্যাথমেটিক্সের ফুরন বলো, ফিজিক্সের ইয়ে বলো, নিউটনের ব্যাপারগুলো আসলে ব্যাপকভাবে আমাদের এই মেকানিক্সকে চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, নিউটনের ল গুলো বেসিক্যালি। তাহলে আমরা সাইটে যেয়ে জানার জন্য প্রথমে ঠিক করলাম যে ওকে এতগুলো বোরিং করবো, যেটা প্ল্যানিং। হ্যাঁ, সাইটে যে এটা মানে ফিল্ড ইনভেস্টিগেশন পার্টে আমরা আছি। তারপর আমরা ড্রিলিং করা শুরু করব। ড্রিলিং করলে আমরা জানতে পারবো আসলে স্ট্র্যাটিগ্রাফিটা কি, আমরা স্যাম্পল কালেক্ট করতে পারবো, সেই স্যাম্পল কালেক্ট করে আমরা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করতে পারবো। তারপরে আমরা ফান্ডামেন্টাল প্রপার্টি, তার মানে ডেটা জেনারেশন, খেয়াল করো আমাদের জিওটেকনিক্যালি ডেটা জেনারেট করে নিতে হচ্ছে, এভরি প্রজেক্টে ডেটা জেনারেট করে নিতে হচ্ছে, ইনভেস্টিগেট করে নিতে হচ্ছে, এক্সপ্লোর করে নিতে হচ্ছে, অ্যাসেস করে নিতে হচ্ছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটার নাম দিচ্ছি সাবসারফেস এক্সপ্লোরেশন, অথবা সাবসারফেস অ্যাসেসমেন্ট, অথবা সাবসারফেস ইনভেস্টিগেশন। এটা করা ছাড়া আমরা আসলে আগাতে পারবো না, যেটা আমাদের স্ট্রাকচারে লাগছে না এটা। সো দিস ইজ দ্য বিগ ডিফারেন্স অ্যান্ড বিগ পেইন ইন দ্য, বলবো যে ফিল্ড বলবো। আমাকে এক্সপ্লোর করে নিতে হবে, তারপরে সেই অনুযায়ী অ্যাক্ট করতে হবে। ভেরি লেন্দি প্রসেস আর কি। এবং এটা ইউনিক প্রত্যেকটা প্রজেক্টে, কারণ প্রত্যেক প্রজেক্টের ডিমান্ড সাপ্লাই ম্যাচ করে না একভাবে, ইউনিকলি ম্যাচ করে না। কিছু কিছু প্রেক্ষাপট আমরা পাই, ওকে ধানমন্ডির রেড ক্লে, ওকে এরকম বিল্ডিং হবে 5 তলা, আবার আরেক জায়গায় ধানমন্ডির রেড ক্লে বিল্ডিং হবে 5 তলা, মোটামুটি ভাবে কাছাকাছি যায় আর কি, তখন আমরা হয়তো একই জিনিস ফলো করি। বাট ওভারঅল জিওলজিক ফেনোমেনাগুলো এত ইরাটিক যে আমাদের সব সময় প্রত্যেকটা প্রজেক্ট সাইটেই নতুন করে এক্সপ্লোর করতে হয়। এক্সপ্লোর করে আমরা সাবসারফেসের সাপ্লাইটা জানি, তারপরে আমরা ডিমান্ডকে ম্যাচ করানোর চেষ্টা করি ওখানে। তো ডেটা জেনারেশন, আমাদের ইউনিকলি প্রত্যেকটা প্রজেক্টে করে নিতে হচ্ছে আর কি। দ্যাট ইজ দ্য পেইনফুল পার্ট। আমরা ম্যাটেরিয়াল স্ট্রেংথ সম্বন্ধে জানার জন্য এই ড্রিলিং করছি, এবং সেই ড্রিলিং করার সময় আমরা সিস্টেমেটিক লগ করে ফেলি যে কোথায় কি আছে। সেই ড্রিলিং টেকনিকটা, ওয়াশ বোরিং যে টেকনিক, সেই টেকনিকটা আমি দেখে নিই ভালো করে। না, আমি আলাদা যাচ্ছে কেন? আচ্ছা, এই তো ওয়াশ বোরিং। ওকে, এখানে দেখো ছবিটা থেকে কিছুটা টের পাই যেন ট্রাইপয়েড টাইপের একটা সিস্টেম আছে। এই যে এই পাশে একটা আমরা দেখছি খাড়া একটা, এটাকে ডেরিক বলে সাধারণত, এই পাশে আছে একটা ডেরিক। হ্যাঁ, এরকম ভাবে সিস্টেমটা কিরকম আমি একটু এঁকে দেখা আগে, তারপর এখানে ব্যাক করছি। আমাদের সাইট আছে, আমরা ড্রিলিং করব, সো ট্রাইপয়েড সিস্টেম ডেভেলপ করলাম একটা ওই ডেরিক দিয়ে। তারপরে যেটা হয় যে এখানে পুলি সিস্টেম থাকে, আমি খুব সিম্পলিস্টিক অ্যাপ্রোচে দেখাচ্ছি। পুলি থেকে একটা ওয়্যার নামিয়ে দেওয়া হয়, সেই ওয়্যারের আগায় ধরো রড থাকে, এই রডের আগায় সে আমি চপিং বিট থাকে। এখান থেকে ওয়্যার একজন, আমাদের দেশে খুবই ম্যানুয়ালি, অলমোস্ট ফুললি ম্যানুয়ালি করা হয়, একজন লোক এই ওয়্যারটা টান দেয়। একজন পারে না, অনেকেই লাগে এখানে, মোটামুটি ভাবে 5 থেকে 6 জন সাধারণত থাকে। তারা এইটাকে টান দিলে তখন এই ওয়্যারের মাধ্যমে, এই পুলি বেল্ট সিস্টেমের মাধ্যমে এটা উঠে আসে, তারপর ছেড়ে দেয়, আবার উঠে আসে, আবার ছেড়ে দেয়। ছেড়ে দিলে তখন এখানে তোমার আস্তে আস্তে এটার মধ্যে আমার ভেনিটেট করতে থাকে, মানে তোমার হোল করতে থাকে, হোল ওপেনিং হতে থাকে, এইভাবে করে প্রসিড করে। এটা ডিটেইলিং আছে, আর সেই ডিটেইলিং গুলো আমরা ওই ছবিতে গিয়ে দেখি আসলে। অলরাইট, এখানে আমরা দেখছি যে সেম ওই তোমার পাইপ দেওয়া আছে, লেফট সাইডে পাইপ দেওয়া আছে। এখানে উইঞ্চ বলে এক ধরনের মেকানিক্যাল ডিভাইস আছে, এটা একটু সেমি ম্যানুয়াল, ঠিক লোকজন এটা টান দিচ্ছে না। এখানে একটা ইঞ্জিন, দেখো ইঞ্জিন কথাটা দেওয়া আছে, এই ইঞ্জিনের মাধ্যমে এই উইঞ্চকে ইউটিলাইজ করে বেসিক্যালি এখানে একটা পুল দেয়, হ্যাঁ, টানে ওয়্যারটাকে,
টানলে তখন এইখান থেকে এটা উঠে আসে, তখন এই যে ড্রিলিংটা প্রোগ্রেস উঠে আসে, তারপর ছেড়ে দেয়, ছেড়ে দিলে যেই ইম্প্যাক্ট হয় সেই ইম্প্যাক্টে বেসিক্যালি এই চপিং বিটটা কিছুটা হোল তৈরি করে আর কি। হ্যাঁ, এখানে আরো কিছু মেকানিজম ইউজ করা হয়। এটা একটা ওয়াশ পাইপ ইউজ করা হয়। এই ওয়াশ পাইপের সাথে কানেক্টেড থাকে তোমার আরেক ধরনের পাইপ। তোমরা দেখো এখানে পাম্প আছে, একটা সাইটে একটা সাম্প তৈরি করা হয়। সাম্প মানে হচ্ছে গর্ত। এই চিত্রও কিন্তু তোমাদের কখনোই আঁকতে হবে না, নেভার এভার, কোনো পরীক্ষাতে দেইনি আমি এখন পর্যন্ত। জিওলজি ক্লাস না কিন্তু এটা। এই ইয়েতে আমাদের মোস্টলি ডেসক্রিপটিভ ব্যাপারগুলো থাকবে আর অঙ্ক থাকবে বেসিক্যালি, হ্যাঁ, অ্যানালাইসিস থাকবে বেসিক্যালি। বাট এই চিত্রগুলো আমাদেরকে রিয়েলাইজেশন দেবে, ওকে ওকে ঠিক আছে, এই মানে এক্সপ্লোরেশন টেকনিকটা সম্বন্ধে আমাদের যথেষ্ট ভালো আইডিয়া দেবে। সাম্প মানে ছোট গর্ত, ছোট গর্ত করে সাধারণত সেখানে পানি রাখা হয়। সেই পানিটা পাম্পের মাধ্যমে আমাদের এইখানে ঢুকিয়ে দেওয়া হয় এই পাইপে, ওয়াশ পাইপে। তখন এই যে বিটটা আছে এখানে, চপিং বিট, এখান দিয়ে নজল দিয়ে খুব ফোর্সে এই পানিটা বের হয়ে আসে। হ্যাঁ, বের হয়ে আসে যখন, তখন এই মাটিটাকে নরম করে, নরমও করছে, আবার এই বিটটাকে আমরা উপরের দিকে টেনে আবার তুলে ছেড়ে দিই, তখন একটা ইম্প্যাক্টও দিচ্ছে, তাতে করে আমার আস্তে আস্তে ড্রিলিংটা প্রোগ্রেস করতে থাকে। এবং যখন মাটি কাটে সে ইম্প্যাক্টে, তখন সেই মাটিটা আবার এর মধ্যে পানি ভরে যায়, এটা একটা কেসিং এর মতো পানি ভরে যায়। পানি ভরে গেলে সেই পানিটা আবার এই পাইপ দিয়ে উঠে আসলে একটা সিঙ্কে আমরা রেখে দিই, সেটলিং ট্যাঙ্ক বলি। এই সিঙ্কে তখন মাটিগুলো যখন জমে, তাহলে আমি যখন ড্রিলিং করছি তখন যে মাটিটা আসছে সেটা আমি দেখেই বুঝতে পারবো। এটা আমাদের চেয়ে, ইঞ্জিনিয়ারদের চেয়ে টেকনিশিয়ান যারা কাজ করে তারা অনেক এক্সপার্ট। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমার চেয়ে অনেক ভালো বলতে পারেন তারা, কারণ তারা এই কাজগুলো করতে অভ্যস্ত আর কি। আমার বেসিক সেন্স আছে, বয়স হওয়ার জন্য আমি অনেকটাই ডেভেলপ করেছি। আমি দেখেছি যারা গুড ক্রু, ফিল্ড ক্রু, তারা আরো ওস্তাদ, মানে তারা সারা জীবন ধরে রিপিটেডলি এই কাজগুলো করছে। এবং তাদেরকে যদি তুমি তৈরি করে নিতে পারো সেন্স অফ ইঞ্জিনিয়ারিং কিছুটা ইউটিলাইজ করে, তাদেরকে যদি তুমি বুঝাও, জিনিসগুলো শেখাও, দে বিকাম এ ভেরি গুড রিসোর্স তোমার জন্য। তো দে ক্যান টেল সো মেনি থিংস, হ্যাঁ, যে না স্যার এখানে এই হয়েছে, এখানে এই হয়েছে। দে ক্যান অ্যাক্ট লাইক এ জিওলজিস্ট সামটাইমস। হ্যাঁ, যদি 30, 35, 40 বছর ধরে সে কাজ করতে থাকে ফিল্ডে, এবং সে যদি গুড টিম পায়, দে ক্যান ডেভেলপ এ লট। আমাদের দেশে এই পার্টগুলো একটু দুর্বল। এনিওয়ে, আমাদের দেশে আমরা সাধারণত টেকনিশিয়ান বা ফোরম্যান বা ফিল্ডের লোকজনকে অত্যন্ত ভিন্ন চোখে দেখি আর কি। মানে সুবা কুবা ছাড়া তাদের সাথে আমরা কথাই বলি না। হ্যাঁ, এবং তোমার মনে রেখো, তোমাদের প্রথম শিক্ষক কিন্তু হবে ফিল্ডে যে রাজমিস্ত্রি, এটা মাথায় রেখো। কিন্তু আমাদের দেশে ইঞ্জিনিয়াররা যারা অনেক নাম করা বড় বড় ইঞ্জিনিয়ার আমি দেখেছি, তারা মিস্ত্রিদেরকে অত্যন্ত অবজ্ঞা চোখে দেখে, এবং মানে তারা মনে করে সে তো মিস্ত্রি আর আমি তো ইঞ্জিনিয়ার। বিষয়টা একেবারেই তা না। মনে রেখো, তোমার প্রথম শিক্ষক হবে রাজমিস্ত্রি। তুমি যখন ডিটেইলে কাজ করতে যাবো স্ট্রাকচারে, হ্যাঁ, কনস্ট্রাকশন যখন হবে, তখন তোমার ওখানকার প্রথম শিক্ষক কিন্তু সে হবে। অনেক কিছু তুমি জানতে পারবে তার কাছ থেকে। বাট আমরা আমাদের এই চরিত্রের জন্য যেটা হয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই জিনিসটাই হয় যে ইঞ্জিনিয়াররা ডেস্কে বসে জব করে, কিন্তু অনেক ডেভেলপ কান্ট্রিতে দেখবে ইঞ্জিনিয়াররা গর্তে ঢুকে কাজ করছে আর কি। আমরা কি হনুগু হয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে গেছি, আমি আবার সাইটে যাব কেন, আমি আবার মাটির মধ্যে নামবো কেন? তোমার ডাচ পিপলকে দেখো হার্ড হ্যাট পরে কিভাবে কাজ করে মাঠের মধ্যে, জাপানিজদের দেখো কিভাবে কাজ করে হার্ড হ্যাট করে। দ্যাট ইজ ওয়াই তারা এতটা আগে গেছে, দ্যাট ইজ ওয়াই আমরা এতটা পিছিয়ে আছি। আমি খুব অবাক হয়েছি যখন দেশে আসি, তখন আমার 2-1 বন্ধু তারা রোডসে বিভিন্ন জায়গায় চাকরি করে, কনসালটেন্ট বিভিন্ন জায়গায়, তাদের যে অ্যাটিটিউড দেখেছি আমি মানে মিস্ত্রির প্রতি, আমার খুব অবাক লেগেছে জিনিসগুলো। এটার মানে এই না যে তারা দেশে প্র্যাকটিস করছে, আমি বাইরে গেছি, আমি পুরো জিনিস, বিষয়টা তা না। এটা ইটস এ ম্যাটার অফ অ্যাটিটিউড আর কি, যেটা বিগ প্রবলেম আছে আমাদের এই কালচারাল সিস্টেমে আর কি, ইন্ডিয়া মানে আমাদের রিজিয়নে, এশিয়ান রিজিয়নে বলবো। ইটস এ হিউজ হিন্ড্রেন্স মনে হয় আমাদের ডেভেলপমেন্টের জন্য আর কি। হ্যাঁ, এনিওয়ে, মজার মজার গল্প করা যায় এখানে, আমি সাধারণত করি, বাট আপাতত আমি যাচ্ছি না এখানে। আমার বস যে ছিলেন মাইক পামার, হ্যাঁ, ওনার নাম, ইউএসএ তে জিওটেকনিক ইঞ্জিনিয়ার। উনি কিন্তু মানে বেশ ভালোই ছিলেন, মানে একদম বই লেখার মতো নাম করা না। উনি বাংলাদেশে এসেছিলেন এক সময়। আমাকে যখন উনি ইন্টারভিউ নেন, খালেদা জিয়ার কথা জিজ্ঞেস করছিলেন 90s এর দিকে আর কি। পদ্মা ব্রিজের তো না, তখন যমুনা ব্রিজের কিছুটা ফিজিবিলিটি চলছিল, ওইটার কাজে এসেছিলেন উনি, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড কনসালটেন্ট হিসেবে। তো উনি মানে আমার ওয়ান অফ দ্য রেসপেক্টেবল পার্সন আমার জীবনে। উনারও ব্যাকগ্রাউন্ড এরকম ছিল, উনি ম্যাথমেটিক্সে ছিলেন, ম্যাথমেটিক্স থেকে পরে পড়াশোনা করেন জিওলজি থেকে পরে পড়াশোনা করেন উনি জিওটেকনিক্যালে। উনি ব্যক্তিগতভাবেই জিওটেকনিক্যাল ফিল্ড পরে পছন্দ করে নিয়ে হি বিকেম এ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার। এবং আই ওয়াজ ফরচুনেট যে তার আন্ডারে কাজ করার সুযোগ হয়েছিল আমার। অনেক মজার মজার ঘটনা আছে তাকে নিয়ে। তো উনি এরকম, যদি আমি তো কেবল জবে ঢুকেছি,
আমি হয়তো একটা জিনিস থিওরাইজ করতাম আর কি, যে তখন সে না আমাকে কখনো বলতো না যে এই তুমি কি বোঝো, বা তুমি ছোট মানুষ, তোমাকে যেটা বলছি সেটা করো, এরকম কখনো করতেন না আর কি। সবসময় অবাক হয়ে তাকাতেন, তাকে বলতেন মোহাম্মদ তাই নাকি, মোহাম্মদ, ওরা একটু মোহাম্মদটা অন্য শব্দ অন্যভাবে বলে, মোহাম্মদ ডু ইউ থিঙ্ক ইটস লাইক দ্যাট, এই করে কোয়েশ্চেন করতেন আর কি। আমি তখন ভোগে যেতাম আর কি। আমি মনে করতাম যে হ্যাঁ তাই তো, আমি তো তাই চিন্তা করি। তখন সে কিন্তু অ্যাপ্রোচটা, তাদের অ্যাপ্রোচ গুলো ডিফারেন্ট ছিল আর কি। তারপরে একসময় ডেস্কে বসে সে দেখাতো না এটা তো এরকম না, আসলে এরকম। আমাদের দেশে তুমি জীবনেও পাবা না এই ধরনের পরিবেশ কাজ করতে গিয়ে আর কি। হ্যাঁ, এটা তোমাদের জন্য কষ্টকর তোমাদেরকে বলাটা, কিন্তু মনে রেখো এই তোমরাই একদিন কিন্তু মাইক পামার মতো হতে পারো, এই তোমরাই একদিন কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারকে শেখাতে পারো। এই তোমরাই বা আমরাই পরিবর্তন করবো। আমরা তো পৌঁছেই গেছি, আমি তোমাদের উপরে মানে চাপিয়ে দেবো জিনিসটা, এই তোমরাই কালচারটা চেঞ্জ করতে পারো হয়তো। তবে থিংস হ্যাভ বিন চেঞ্জিং। আমরা আমাদের সময় বুয়েটের টিচারদেরকে যেভাবে অ্যাপ্রোচ করতে পারতাম না, আমরা কোনো কোয়েশ্চেন করতে পারতাম না। আমরা যদি একটা ভুল কোয়েশ্চেন করে ফেলতাম পেছন থেকে, তাহলে মাথা ঘুরে মানে শিক্ষকরা এইভাবে তাকাতেন এমন ভাবে, আমরা যেন পুরে ভস্ম হয়ে যেতাম আর কি। মানে পারলে ইউরিনেট করে দিতাম আর কি, এরকম একটা অবস্থা ছিল আর কি। শিক্ষক ছাত্রের রিলেশনশিপ ছিল এই ধরনের। এখন অনেকটা চেঞ্জ হয়েছে, আমি যতটুকু জানি এখনকার ইয়াং জেনারেশনের টিচাররা মাচ মোর ফ্রেন্ডলি, মাচ মোর ডিফারেন্ট। আমি টের পাই তো, বিভিন্ন সময় শুনি, বিভিন্ন এখন যারা পড়াচ্ছে বা দাঁড়িয়ে করছে আর কি। সো এই আমার ধারণা এটা পাল্টাবে আস্তে আস্তে, আমাদের এইগুলো পাল্টানো দরকার। আমরা বাদ না, আমরা টিচার তোমাদের। Anyway, জি স্যার। তো আমরা আসি আস্তে আস্তে যে যেটা হলো যে তোমাদের উপরেই আশা করি, খুব মাঝে মাঝে আশাহত হই তোমাদের কর্মকাণ্ডে, সেগুলো তো বলি প্রতিনিয়ত। তোমরা আশাহত করো না আমাদেরকে, আমরা যতটুকু করতে পেরেছি, যতটুকু পারিনি, আমাদের খুব স্বপ্ন থাকে তোমাদের মাধ্যমে ওই জিনিসগুলো দেখার। তোমরা করো তাহলে আমাদের ভালো লাগবে আর কি। আমাদের না পাওয়াগুলোই তো তোমাদের মাধ্যমে আমরা পেতে চাই, তোমরা সেই জিনিসগুলো অর্জন করো। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে আমরা ড্রিলিং নিয়ে কেবল যেহেতু আলাপ করছি, ওকে ড্রিলিং হচ্ছে, প্রোগ্রেস করছে। এখন আমরা আসি যে শুধু কি ড্রিলিং করব না, আমরা সিস্টেমেটিক ওয়েতে দেখতে থাকবো কতটুকু পর্যন্ত স্যান্ডেল লেয়ার আছে, কতটুকু পর্যন্ত ক্লে লেয়ার আছে, লক করতে থাকবো এবং স্যাম্পলিং করতে থাকবো, মানে স্যাম্পল কালেক্ট করতে থাকবো, এবং আব্দুল্লাহর কথা অনুযায়ী ফিল্ড টেস্টিং করতে থাকবো, যেটা আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, যেটা খুব ইকোনমিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। এসপিটি একটা টেস্ট করতে থাকবো। এই কয়েকটা ফেনোমেনাকে আমি এখন গল্প ছলে নিয়ে আসবো। আমরা খুব ফর্মালি যে আমরা পড়বো স্যাম্পলিং কি, আমরা এসপিটি কি, ফর্মালি পড়বো, কিন্তু তার আগে আমি কিছু ব্যাপক গল্প করতে চাই এই জিনিসগুলো নিয়ে। আচ্ছা, সেই গল্পেরও আগে আমরা বলছিলাম যে ড্রিলিং অ্যান্ড লগিং, এই ড্রিলিং অ্যান্ড লগিংটাকে একটু শেষ করতে চাই। ড্রিলিং অ্যান্ড লগিং এর মধ্যে শুধু ড্রিলিং পার্টে যে 4 ধরনের ড্রিলিং সম্বন্ধে আমরা শুনলাম, তার মধ্যে ওয়াশ বোরিং সম্বন্ধে আমরা কিছুটা জানলাম, একটা ধারণা পেলাম, একটা চিত্র পেলাম। এখন আমরা লগিং এ যাই, যেটা কিনা আমার ওই ড্রিলিং এন্ড লগিং পার্টের মধ্যে। তারপরে যে আমি স্যাম্পলিং এন্ড ইনস্টিটিউট টেস্টিং সেইটার গল্পটা আগে করে নিব, তারপরে আমরা আবার কোর্সে ঢুকবো আর কি। হ্যাঁ, ফর্মেটে ঢুকবো। লগিং সম্বন্ধে আমরা গতকালকে একটু ধারণা পেয়ে গেছি। আমরা ফর্মালি দেখি কি বলে, ভিজুয়ালি আইডেন্টিফাইং এন্ড ক্লাসিফাইং সয়েলস ইন দ্য ফিল্ড অ্যাজ ড্রিলিং ইজ ইন প্রোগ্রেস। ড্রিলিং যখনই প্রোগ্রেস করতে থাকবে আমরা ভিজুয়ালি দেখবো, আইডেন্টিফাই করবো যে কি আছে, সেই অনুযায়ী আমরা লগ করতে থাকবো আর কি। Keeping systematic record of classified soil, that means আমি কি এটা স্যান্ড পেলাম না প্লাস্টিক সিল পেলাম নাকি ক্লে পেলাম। তারপরে ল্যাবরেটরিতে যে আমরা ব্যাপক ক্লাসিফাই করি আরো ইন ডেপথ, সেগুলো ASTM 2488 87, সেগুলো দিয়ে আমরা এক্স্যাক্টলি বের করি এটা কি হাই প্লাস্টিক ক্লে নাকি লো প্লাস্টিক ক্লে। তখন হাই প্লাস্টিক ক্লে হলে আমরা ফ্যাট ক্লে বলে দেই, লো প্লাস্টিক ক্লে হলে আমরা লিন ক্লে বলে দেই, এটা সিল্টি ক্লে হলে আমরা সিল্টি ক্লে দেই। তখন আমরা বেসিক্যালি ওইটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। আর ফিল্ডে যে ক্লাসিফাই করছি আমরা, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে ফিল্ড ক্লাসিফিকেশন, খুব নমিনাল। আমার মানে মিনিমাম পক্ষে নিদেন পক্ষে স্যান্ড না ক্লে সেটা হলেই চলে, অথবা প্লাস্টিক না নন প্লাস্টিক সেটা হলেই চলে। কারণ কোহেসিভ হলে তার যে রেজাল্ট গুলো ফিল্ডে পাবো সেটা একরকম ইমপ্লাই করে, আর নন কোহেসিভ হলে অথবা কোহেশনলেস হলে যেই ফিল্ডের টেস্টের রেজাল্ট গুলো পাবো, যেটা এসপিটি রেজাল্ট গুলো পাবো, সেটা একরকম আমরা জানতে পারবো। ধাপে ধাপে আমরা আগাই, ওটাই চেষ্টা করছি আর কি। স্ট্র্যাটা or layer of deposits, সেটাও আমরা টের পাবো। ডেসক্রিপশন অফ কালেক্টেড স্যাম্পল, যে স্যাম্পলটা কালেক্ট করবো তার ডেসক্রিপশন, আসলে কেমন করে কালেক্ট করবো আমরা এখনো জানি না, বাট একটু দেখে নিন। রেজাল্টস অফ এনি ফিল্ড টেস্ট কন্ডাক্টেড ডিউরিং ড্রিলিং অপারেশন, এই ড্রিলিং করার সময় আমি যদি কোনো টেস্ট করে থাকি, যেটা এসপিটি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আমি বারবার বলছি, ওই টেস্টের ভ্যালুগুলো কি, রেজাল্টগুলো কি, সেগুলো আমরা লগ করতে থাকবো, দেখে ফেলবো।
আর লাস্টে যে আমরা দেখবো কোথায় আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবল আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আমরা আগে বারবার জেনে এসেছি আর কি। এই করে আলটিমেটলি আমরা ড্রিলিং লগিং ফেজটা শেষ করব। কিন্তু মনে রাখো এই ফেজটা চলতে চলতে আমরা স্যাম্পল কালেক্ট করতে থাকবো, স্যাম্পলিং, এই ফেজটা চলতে চলতে আমরা ইনসিটু টেস্টিং করতে থাকবো, এবং তার মধ্যে আমরা একটা টেস্ট গতানুগতিকভাবে সবসময় করবো, সেটা হচ্ছে SPT. All these information are summarized in a field log. A systematic summarized field records obtained during field investigation is known as borehole log. ওই লগটাকে আমরা নাম দিই borehole log। আমরা কনভেনশনালি সব সময় ইউজ করি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার বেশি জড়িত থাকে এই সমস্ত প্রজেক্টের ক্ষেত্রে, সবাই মোটামুটি আমরা বোরিং লগ বলি জিনিসটাকে। দ্যাট ইজ ওই যে বোরিং করার সময় যে লগটা তৈরি করেছি আমরা, সেই লগটা, এটাকে ফিল্ড লগও বলা হয়। তাহলে বোরহোল লগ, ফিল্ড লগ, বোরিং লগ সিনোনিমাস, সমার্থক। এখন আমরা আসি আমাদের গল্পের প্রেক্ষিতে কিছুটা। আমরা গল্পে আনতে চাই স্যাম্পলিং সম্বন্ধে, আমরা গল্প আনতে চাই ইনসিটু টেস্টিং সম্বন্ধে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে স্যাম্পলিং, ইনসিটু টেস্টিং এর মধ্যে একটা টেস্ট সম্বন্ধে আমরা গল্প আনতে চাই, আর আমরা আনতে চাই SPT, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এটা এক ধরনের ইনসিটু টেস্ট আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা চলো এটাকে দেখি। স্যাম্পল কালেক্ট করতে হবে, কারণ আরো কিছু তোমার এক্সটেন্সিভ টেস্ট আছে। আমরা যে বলছিলাম আন্ডার গ্রাজুয়েটে 341 এর এগেইনস্টে 342 তে ভয়েড রেশিও কেমন, পোরোসিটি কেমন, তার গ্রেডেশন কেমন, তার লিকুইড লিমিট কেমন, তার কনসোলিডেশন কেমন, তার আনকনফাইন্ড কম্প্রেসিভ ভ্যালু কেমন, তার ডিরেক্ট শেয়ার ভ্যালু কেমন, ওই টেস্টের গুলো আমরা কেমন করে করবো? যদি স্যাম্পল কালেক্ট না করি তাহলে আমরা স্যাম্পল কালেক্ট করবো, করতে গিয়ে আমাদের কিছু ঘটনা ঘটবে। আমরা ধরে নিলাম যে প্রথমে আমার ক্লে আছে ডিপোজিশনে। হ্যাঁ, তো স্যাম্পল গুলো সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়, একটা ইন্টারভ্যালে কালেক্ট করা হয়, 5 ফিট, 10 ফিট, 5 ফিট পর পর, 15 ফিট, 20 ফিট, 25, 30, 5 ফিটের একটা ইন্টারভ্যালে সবসময় আমরা স্যাম্পল নিতে থাকি। তোমরা কোশ্চেন করতে পারো 5 ফিট পর পর কেন? জেনারেলি হচ্ছে কি, এই স্যাম্পল যখন আমরা কালেক্ট করি, যে কালেক্টর বা স্যাম্পলার, সেই স্যাম্পলার গুলোর একটা থিকনেস আছে, একটা লেন্থ আছে, সেগুলা অ্যাবাউট 2 ফিটের কাছাকাছি। তো জেনারেলি হয় তুমি সারা পৃথিবী যদি ট্রাইও করো, 2 ফিটের চেয়ে কম ইন্টারভ্যালে আর করতে পারবে না, কারণ একটা স্যাম্পলার ইউজ করলে 2 ফিটে, তখন তো তুমি কেটেই ফেললা এটা, আবার 2 ফিটে। 2 ফিটের চেয়ে আমরা, যেটা টার্জিগি করতেন, টার্জিগি একটু পিকে ছিলেন, যেহেতু উনি এই সাবজেক্টটা বেসিক্যালি আমাদের কাছে উত্থাপন করেছেন, তাকে অনেক কশাস থাকতে হয়েছিল, উনি খুব সিরিয়াস ছিলেন। 3 ফিট, 6 ফিট, 9 ফিট, 12 ফিট, দ্যাট মিনস উনি প্রতি মিটারে করতেন, তখন যদি মিটার সিস্টেম বলি, প্রতি মিটারে উনি টেস্টগুলো করতেন আর কি। তো তারপরে আস্তে আস্তে আমরা এটাকে একটু চেঞ্জ করে আরেকটু হালকা করতে পেরেছি, আরেকটু বিগার ইন্টারভ্যালে, তাতে করে খুব অসুবিধা হয় না। সো জেনারেলি আমরা 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট এই ধরনের একটা রেঞ্জে এসপিডি গুলো করতে থাকি। আমি যেটা করি নিজে প্র্যাকটিসের সময়, যে যদি আমার ফাউন্ডেশন সিস্টেম যদি শ্যালো ফুটিং এ হয়, তাহলে এই শ্যালো জোন গুলোকে আমি খুব ভালো করে জেনে নিই। তো এই শ্যালো জোন গুলোতে আমি 3 ফিট, 6 ফিট, 9 ফিট ঘন করে করি, ওই টার্জিকে ফলো করি, করে আমার সিগনিফিকেন্ট ডেপথ পর্যন্ত আমি 3, 6, 9, 12 এইভাবে নেই, পরে যে আমি 5 ফিট ইন্টারভ্যালে চলে যাই। তো এটা ইটস আপ টু ইউ, তুমি আসলে কিভাবে আগাবা। হ্যাঁ, তুমি কি কোন মেথডে আগাবা, কিন্তু এটা ভীষণ ভাবে হেল্প করে, খুবই স্ট্রং হয় আমাদের রিপোর্ট গুলো। আমি দেখেছি যে খুব হেল্পফুল হয়। স্ট্রং না হয়ে আমি এইভাবে বলি যে খুব হেল্পফুল হয়, কাজে লাগে খুব আমার অ্যানালাইসিস করতে পারে, যদি খুব ঘন ঘন নেই, যেখানে লাগে। তারপর আর প্রয়োজন নেই। ধরো আমি যখন ফুটিং করব, ফুটিং এর নিচে কতটুকু পর্যন্ত সিগনিফিকেন্ট জোন তোমরা অলরেডি টের পেয়ে গেছো লাস্ট ক্লাসে, 40-50 ফিট, অথবা 2.5 বি, অথবা ওই যে 10% স্ট্রেস। তো ফুটিং এর জন্য জেনারেলি 40-50 ফিটের মধ্যেই দেখবা যে আমরা, তাও আমি অত পর্যন্ত করি না, আমি 20 থেকে 25 ফিট পর্যন্ত করি। কারণটা বলবো তোমাদের কেন ওটা করি এক সময়। হ্যাঁ, যে সিগনিফিকেন্ট স্ট্রেস জোনটা অতটুকু, কিন্তু আবার আরেকটা কারণ আছে, সেইটা আমার খুব বেশি দূর নিচে যায় না। আমরা দুটোই দেখবো আর কি, দুটো ক্রাইটেরিয়া দেখবো। আমরা এখন পারবো না বুঝতে, যেহেতু আমরা ওই চ্যাপ্টারে যাইনি এখনো। না না না, আমি পুরো মুছতে চাচ্ছি না।
রাইট, আমরা মনে করি যে ক্লে আছে এবং সেই ক্লে স্যাম্পলটা 5 ফিট নিচ থেকে আমি কালেক্ট করব। ক্লে কালেক্ট করার জন্য যে স্যাম্পলার, সেটার নাম হচ্ছে শেলবি টিউব। উনি একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, শেলবি, তার নামে উনি এটা উদ্ভাবন করেছেন, তার নামে এটাকে আমি বলি শেলবি টিউব। অ্যাবাউট 2 ফিটের মতো লেন্থ। এটার যেই টিউবের যেই ওয়ালের থিকনেস, এটা অ্যাবাউট 1/8 ইঞ্চি। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে না কিন্তু, হ্যাঁ, বাট এটা আইডিয়া না দিলে দিলে তোমাদের সুবিধা হবে। ওকে ওকে, এরকম ঘটনা ঘটছে। 2 থেকে 3 ইঞ্চি এটা ডায়ামিটার। এই ধরনের একটা টিউব আমরা সাধারণত ওই যে বোরিং এর, ধরো আমি 5 ফিট নিচে নিচে যে করতে চাই, লেভেল থেকে নিতে চাই, তাহলে তোমার এটা সবচেয়ে ভালো হবে তুমি 5 ফিটের চেয়ে 1 ফিট আগে থেকে টিউব নেওয়া শুরু করো। ধরো এটা -5 ফিট ডেপথ, তাহলে 4 ফিট থেকে তুমি টিউবটা পুশ করা শুরু করো। পুশ করে তুমি টিউবটা সে প্রায় 2 ফিটের কাছাকাছি, হ্যাঁ, প্রায় 2 ফিটের কাছাকাছি টিউবটা যখন পুশ করা হয়ে গেল, তখন তোমার অর্ধেক থাকবে -4 পর্যন্ত, আর অর্ধেক থাকবে 6 পর্যন্ত। সেন্ট্রয়েডাল পয়েন্টে থাকবে 5। এত হিসাব করে করা যায় না, বাট রাফলি আমি বলছি, এটা রাফলি। তো তুমি যেখান থেকে টিউব নিবা, 4 ফিট পর্যন্ত মাটি যখন অগার করা হয়ে গেল বা বোরিং করা হয়ে গেল, তখন তুমি পাইপ তুলে ফেললা, ফেলে এই টিউবটাকে পাইপের আগায় লাগালা, শেলবি টিউবকে লাগিয়ে, এটাকে বলি শেলবি টিউব। এগুলো সব লেখা আছে আমাদের হ্যান্ডআউটে। টিউবটা তারপর আমরা ওই ঢুকিয়ে দেবো রডের আগায়, দিয়ে টিউবটাকে আমরা হ্যামারিং করতে থাকবো। নিয়ম হচ্ছে পুশ করা। আমাদের দেশে নিউমেটিক প্রেসার অথবা হাইড্রোলিক জ্যাক ওইভাবে এক্সপেন্সিভ হয় বলে আমরা এটা করি কি, ড্রিলাররা একটা হ্যামার দিয়ে এটাকে বাড়ি মারতে থাকে, বাড়ি মেরে এটাকে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে তখন ক্লেটা ঢুকে যায় এর মধ্যে। তারপর এটাকে টুইস্ট করি, আমরা টুইস্ট করে নিয়ে আসি, নিয়ে এসে এক্সট্রুডার আছে, এক্সট্রুডার দিয়ে আমরা ল্যাবরেটরিতে এই ক্লেটাকে বের করে নিই। বের করে এমন একটা ভাবে রাখি যাতে এটা ভেঙে না যায়, এই ক্লেটা ইনট্যাক্ট হয়ে যায়। আমরা সাইটে যে ক্লে আছে, হ্যাঁ, সাইটে যে ক্লে ফরমেশন আমার আছে, সেই ক্লে থেকে তখন সুন্দর একটা সিলিন্ড্রিক্যাল ক্লে স্যাম্পল আমরা নিয়ে আসি। তখন সেটাকে কেটে কুটে আমরা মানে আনকনফাইন্ড কম্প্রেসিভ টেস্ট করি, অথবা আরেকটু চিকন করে কেটে কনসোলিডেশন, 1 ডাইমেনশনাল কনসোলিডেশন টেস্ট করি। ল্যাবরেটরিতে এই টেস্টগুলো করি ইনট্যাক্ট অবস্থায়। তো এই ক্লেকে মোটামুটি ভাবে তার ইনট্যাক্টনেস রেখেই, তার বন্ডিংটা রেখেই আনা যায়। এবং ক্লের স্যাম্পলিংটাকে আমরা সাধারণত বলি রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পলিং। স্যান্ডে কিন্তু এখনো যাইনি আমরা, এটার গল্প কিন্তু লম্বা, হ্যাঁ, স্যান্ডে যাবো, তারপরে এসপিটি নিয়ে কথা বলবো, এই গল্পগুলো শেষ হবে, তারপরে আমরা সুযোগ হলে নেক্সট পার্টে আগাবো, নতুবা আমরা নেক্সট ক্লাসে পরীক্ষা নিয়ে আমরা সেখানে আগাবো, হ্যাঁ। তো এই গল্পগুলো না শুনলে আমার মনে হয় এই চ্যাপ্টারের বাকি অংশে যাওয়াটা একটু কঠিনই হবে। এই চ্যাপ্টারটা বলছি এমনি অনেক মানে ভেজাল লাগছে, হ্যাঁ। তো আমরা এখন যে মুহূর্তে আছি, হাইপোথেটিক্যালি আমরা ক্লে পেয়েছি, সেই ক্লেকে কি করে নিয়ে আসবো, স্যাম্পলটাকে শেলবি টিউব বলে স্যাম্পল দিয়ে নিয়ে আসলাম। এবং এই নিয়ে আসার পদ্ধতিটাতে আমরা মাটিকে তারপরে কিছুটা ডিস্টার্ব করি, আমরা এই পদ্ধতিকে তাও বলি রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পল নিয়ে আসলাম। রিলেটিভ, কারণ স্যাম্পলটা ইনট্যাক্ট আছে, মেইন স্যাম্পলটা আমার একদম ওইভাবেই সিলিন্ড্রিক্যাল একটা ক্লে স্যাম্পল আমরা কাইন্ড অফ এইভাবে চিন্তা করো নিয়ে আসলাম, ইনট্যাক্ট আছে আর কি, ক্লে যেহেতু ধরে রাখে নিজেকে, এটাকে আমরা বলি রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পল। তাহলে আমরা আছি এখন স্যাম্পলিং এর মধ্যে। সেখানে যাই আমরা সি সয়েলের ব্যাপারটা নিয়ে আলাপ করছি, না, সি ফাইনা ক্লে অথবা প্লাস্টিক সিল্ট। ক্লে না বলে আমরা সি সয়েল বলছি এই জন্য যে ক্লে অথবা প্লাস্টিক সিল্ট হতে পারে। সেই স্যাম্পলটা আমরা বলছি রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পল। শেলবি টিউব দিয়ে আমরা সেই স্যাম্পলটা কালেক্ট করছি, শেলবি টিউব স্যাম্পলার, STS। পৃথিবীতে কখনোই অ্যাবসলিউটলি আনডিস্টার্ব স্যাম্পল তোলা যাবে না। কেউ বলতে পারবা কারণটা কি? স্যার এর আগে যেন ড্রিলিং করে অলরেডি তো একটা প্রেশার পড়ে যাবে। যাচ্ছিল তোমার কথাটা, একটু একটু যাচ্ছিল, প্রেসার পড়ে যাবে ঠিক না, খেয়াল করো আমার ভাইব্রেশনের জন্য। হ্যাঁ, ওই ও যেটা বললো, ফরহাদ যেটা বললো প্রেসার পড়ে যাবে, ওটা একটা ডিস্টারবেন্স আছে। ভাইব্রেশনের জন্য তুমি যেটা বললো একই ধরনের একটা ডিস্টারবেন্স আছে। আরো একটা বড় ফান্ডামেন্টাল ডিস্টারবেন্স আমরা করে ফেলি, সেটা হচ্ছে আমার যে মাদার নেচার যে সয়েল ছিল ইজিএল এর নিচে, সেই সয়েলটা যদি আমি 10 ফিট থেকে তুলে থাকি, 10 ফিটের একটা মাটির চাপ ছিল এখানে, হ্যাঁ, সেই চাপটা কিন্তু রিলিজড হয়ে যাচ্ছে। আমি যখন হোল করব, স্যাম্পলটাকে নিয়ে আসবো, কাজে ওই স্যাম্পলটার মধ্যে স্ট্রেস ডিস্টারবেন্স করে ফেলছি আমরা একটা, তাই না?
রিয়েল স্যার। সিনারিওতে ওই স্যাম্পলের উপরে এটা পৃথিবীতে কারো পক্ষে করা সম্ভব না, ওই চাপটা অবস্থায় নিয়ে আসে আর কি, কেউ পারবে না। বুঝছো জিনিসটা? সো এটা একটা ইনডিসপেন্সিবল ডিস্টারবেন্স যেটাকে আমরা বলছি, সেই জন্য বলি রিলেটিভলি আনডিস্টার্ব। তাহলে ক্লে স্যাম্পলকে কালেক্ট করতে গেলে আমার প্রথম যে ডিস্টারবেন্সটা হলো, যেটা ওভারবার্ডেন স্ট্রেসের একটা ডিস্টারবেন্স করলাম, একটা চাপ তার মধ্যে ছিল, ওভারবার্ডেন স্ট্রেস, তার নিজস্ব ওজনের একটা প্রেশার তার উপর কাজ করতো। আমি যখন তাকে ল্যাবরেটরিতে নিয়ে আসলাম, সেই প্রেশারটা কিন্তু আমি আর রাখতে পারলাম না, সো ডিস্টার্ব করে ফেললাম তাকে এক ধরনের। হ্যাঁ, এটাকে আমরা বলবো কি ওভারবার্ডেন স্ট্রেস ডিস্টারবেন্স না? ডিস্টারবেন্স গুলো কি 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 কোন ক্ষেত্রে ডিস্টারবেন্স? শেলবি টিউব স্যাম্পলিং করছি কোহেসিভ সয়েলের জন্য। হ্যাঁ, ওভারবার্ডেন স্ট্রেস। রিলিজ হয়ে যাচ্ছে না, এই রিলিজ হওয়াটা এক ধরনের ডিস্টারবেন্স, আমরা ওই স্ট্রেসটাকে আর ধরে রাখতে পারলাম না। আরেক ধরনের ডিস্টারবেন্স হয় যে আমি যেহেতু 2-3 ইঞ্চি ডায়ামিটার একটা টিউব, সেটা মাটির মধ্যে ডাবিয়ে দিচ্ছি, তাহলে ডাবানোর সময় সেখানে একটা স্ট্রেসের ডিস্টারবেন্স হবে না ওয়াল থিকনেসের জন্য? জি স্যার। তোমরা দেখো, আমি যদি এরকম একটা জিনিসকে ডাবাই যেটার গর্ত হচ্ছে এতটুকু, হলো পোর্শন এতটুকু, আর বাকিটা হচ্ছে সলিড, একই ডায়ামিটার, কিন্তু হলো পোর্শন এখন অনেক বেশি, হ্যাঁ, আর সলিড পোর্শন হচ্ছে এটা, ডিস্টারবেন্স কার বেশি হবে? এটা আর না এটার? এটাকে এক যদি বলি, এটাকে দুই যদি বলি, স্যার একই ডিস্টারবেন্স বেশি হবে। একই ডিস্টারবেন্স অনেক বেশি হবে। কারণ সে, তোমরা বুঝতেই পারছো, এই সেন্সটা তোমাদের থাকতে হবে, না হলে এটা যার যে বুঝতে পারছো না সে একটু বুঝে নিবা আর কি। হ্যাঁ, হয়তো প্রেক্ষাপটটা বুঝতে পারছো না, বাট চোখ বন্ধ করে বলে দাও যে এই ডিস্টারবেন্স বেশি হবে। হ্যাঁ, তো আমরা সেই জন্যই কিন্তু এরকম থিন ওয়াল শেলবি টিউবের, এটাই হচ্ছে থিন ওয়াল শেলবি টিউব বলা হয়। হ্যাঁ That means বন্ধু 180 হ্যাঁ। এটার থিকনেস হচ্ছে 180 ইঞ্চি, পারবে? এর চেয়ে কম আসলে আচ্ছা, থিকনেস দিতে ঠিক গেলে আছে, তাহলে আমি জারিফ জারিফ তোমার মাইক অফ করো। বিকাশে পাঠানো দরকার নেই, আচ্ছা ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বেসিক্যালি আমরা যতই চিকন করি তার তো লিমিট আছে, এর চেয়ে বেশি চিকন করতে গেলে এটা দুমড়ে মুচড়ে যায়। 1/8 ইঞ্চি স্ট্যান্ডার্ড এটাকে ফলো করা হয়, তারপরেও একটা ডিস্টারবেন্স হবে। আমরা আমরা এত মোটা রাখলাম না, ঠিক আছে, এরকম করলাম, কিন্তু তাতেও একটা ডিস্টারবেন্স হয়। তাহলে ওটা হচ্ছে আমার ওয়াল থিকনেস থেকে যে ডিস্টারবেন্স না, একটা হচ্ছে ওভারবার্ডেন স্ট্রেস, এক কথায় মনে রাখার জন্য, একটা হচ্ছে ওয়াল থিকনেস। তার তো একটা থিকনেস থাকবে, তার এটার চেয়ে কম হবে ডিস্টারবেন্স, এরকম এরকম আমরা করি না সেটা, তারপর দেখবো যে করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ক্লের ক্ষেত্রে আমার করতে হচ্ছে না। আমি শেলবি টিউব দিয়ে নিয়ে আসলাম এবং এই ডিস্টারবেন্সটা এত থাকলো না, বাট স্টিল এটারও তো একটা ডিস্টারবেন্স আছে, ফরাজ আছে না? এটার কম রিলেটিভলি, বাট আছে জি স্যার। ওয়াল থিকনেস। তারপর তোমরা যেটা বললা, হ্যাঁ, যে এই যে আমি ড্রিলিং করছি, ড্রিলিং করার সময় এখানে মাটিতে ইয়ে হচ্ছে, তখন একটা ডিস্টারবেন্স হচ্ছে, এবং আরেকজন বললো যেটা, সেটাও একটা স্ট্রেস, ওভারঅল স্ট্রেস ডিস্টারবেন্স বলতে পারো আর কি, ওভার বার্ডেন না, ওভারঅল ওভারঅল স্ট্রেস ডিস্টারবেন্স। ওভারবার্ডেন স্ট্রেস হচ্ছে তার উপরে যে চাপটা ছিল সেটা নিয়ে আর কি। এই সব মিলিয়ে একটা ডিস্টারবেন্স আমাদের হচ্ছে। হ্যাঁ, সেজন্য আমরা অ্যাবসলিউটলি আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে পারি না, আমাদের রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পলিং বলি আর কি ক্লের ক্ষেত্রে। আর স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা ডিস্টার্ব স্যাম্পলিং বলি, রিলেটিভলিও পারি না আমরা করতে। আমি দেখাচ্ছি জিনিসটা, দেখাচ্ছি। তাহলে স্যান্ড না বলে আমরা এইভাবে বলি কোহেশনলেস সয়েল অথবা নন কোহেসিভ সয়েল, এনসি, নন কোহেসিভ সয়েল, অথবা ফাই সয়েল, অথবা কোহেশনলেস সয়েল, যে নামই দেই। আমরা আছি স্যাম্পলিং এর মধ্যে এখনো। তোমাদের ক্লাস কখন এরপরে? স্যার এরপর নাই স্যার, আমাদের ক্লাস আছে এখন কয়টা বাজে? 1:33 স্যার। আমরা মিনিমাম 2টা পর্যন্ত যাই, ভালো হয় তাহলে একটু। হ্যাঁ, 1:33 বললা না? জি জি স্যার। স্যার, 1:30। আধ ঘন্টা পেলে খুব ভালো হবে। তাহলে স্যাম্পলিং এ আমরা এখন চলে যাই আরেক টাইপের স্যাম্পলিং, সেটা হচ্ছে স্যান্ডের জন্য। স্যান্ডে যদি যে আমরা মনে করো আমরা কোন একটা সাইটে এখন ওই 5 ফিট পর্যন্ত 10 ফিট পর্যন্ত ক্লে পেয়েছিলাম, 15 ফিট ডেপথে যে আমরা স্যান্ড পাচ্ছি, সে আরো গভীরে যে -15 ফিট +-0 হোল করেছি। এখন স্যাম্পলটা যদি আমি এই শেলবি টিউব দিয়ে আনতে যাই, আমরা আনতে পারবো না। আমি শেলবি টিউবটাকে এখানে ইনস্টল করলাম পাইপের আগায়,
করে এখানে নাম্বার ওয়ান হচ্ছে যে হ্যামারিং করলে এই 1 ইঞ্চি থিকনেসের ওয়ালটা ভেঙে যাবে, মানে ভেঙে মানে দুমড়ে মুচড়ে যাবে, কারণ স্যান্ডের ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অনেক বেশি। হ্যাঁ, স্যান্ডের হিউজ ফ্রিকশন, যখন ড্রাইভ করতে যাব এই 1/8 ইঞ্চি থিকনেস যদি থাকে এটা টিকবে না, নাম্বার ওয়ান। আচ্ছা, এটাকে আরেকটু মোটা করে দিলাম, ডিস্টারবেন্স আর একটু বেশি হবে, হ্যাঁ তখন হয়তো টিকবে। সেই মোটা করার পরিমাণটা দেখা যায় যে এই তখন আর এটা দিয়ে টিকে না, এক হচ্ছে দুমড়ে মুচে যায়, আরেকটা জিনিস হয়, আরেকটা হচ্ছে যে এইটার ওপেনিংটা দিয়ে তখন ফুস করে স্যাম্পল পড়ে যায়। তুমি যদি আমি যদি কোনো একটা গর্তের মধ্যে এইভাবে একটা টিউব ঢুকায় যদি স্যান্ডটা ঢুকে গেল এর মধ্যে, না স্যান্ড ক্লেনা, আমি স্যান্ডকে আঁকে এইভাবে আর কি, তখন এটাকে যদি আমি বের করে আনতে চাই তাহলে তো এটা পড়ে যাবে, ঝুরঝুরা পড়ে যাবে না। ক্লেকে আনতে পেরেছিলাম, স্যান্ডকে আনতে পারবো? তাহলে শেলবি টিউব আমি স্যান্ডকে আনতে পারবো না। নাম্বার ওয়ান, শেলবি টিউব দুমড়ে মুচড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, টিউবের থিকনেস মোটা করে দিব, তারপরেও আনতে পারবো না কারণ এটা পড়ে যাবে। তখন আমরা স্প্লিট স্পুন স্যাম্পলার বলে একটা স্যাম্পলার আছে, সেটা ইউজ করি। স্প্লিট, আমরা পরে আরো ডিটেল দেখবো এটার, বাট আপাতত অন্ধের মতো নামটা জেনে রাখি, স্প্লিট স্পুন স্যাম্পলার। তাহলে এসটিএস ছিল শেলবি টিউব স্যাম্পলার, আর এটা হচ্ছে স্প্লিট, মানে দুইটা আলাদা স্প্লিট করা থাকে, এটা স্পুন স্যাম্পলার এস এস এস। এটা দেখো তোমরা বুঝতেই পারবা যে স্যান্ডের মধ্যে এটাকে ড্রাইভ করতে গেলে এটার থিকনেসটাকে অনেক মোটা করা হয়। আমি একটু অতিরঞ্জিত করে দেখাচ্ছি, এই থিকনেসটা এর আগে ছিল 1/8 ইঞ্চ, এখন হচ্ছে 5/8 ইঞ্চ। একটু অতিরঞ্জিত করে দেখাচ্ছি আমি, হ্যাঁ এইটা ধরে ওয়াল থিকনেসটা মোটা থাকলে কি হবে, তাহলে দুমড়ে মুচড়ে ভাঙবে না। আরেকটা জিনিস করা হয় এখানে স্প্লিট স্পুন স্যাম্পলারে, আগাটাতে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়, ওয়েজ করা হয় এরকম। এটার ডায়ামিটার ওই 3 ইঞ্চি তো না, সবসময় 2 ইঞ্চির মধ্যে রাখা হয় আউটসাইড ডায়ামিটার, আর ওয়েজ করা হয় এইভাবে। ওয়েজ করে এখানে একটা হোল রাখা হয় যেটা অনেক ছোট, যেটা দিয়ে স্যান্ডের গ্রেনগুলো ঢুকে তার পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা একটু কম হয়। তারপরে এখানে স্প্রিং কোর ক্যাচার ইউজ করা হয়, এক ধরনের ভালভের মতো আর কি। এই ক্যাচারটা দিয়ে কেবল ঢুকতে পারে আর বের হতে পারে না। এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা তখন স্যান্ডকে কালেক্ট করি, ফাই সয়েলকে কালেক্ট করি, নন কোহেসিভ সয়েলকে কালেক্ট করি। তার কোহেশন নেই, তার স্টিকিনেস নেই, তাকে শেলবি টিউব দিয়ে ওইভাবে কালেক্ট করতে গেলে ঝুরঝুরা পড়ে যাবে আর কি। দ্যাটস ইট। এখন এটা করতে গিয়ে আমরা এসএসএস ব্যাপকভাবে জিওটেকনিক্যাল ফিল্ডে আরো মজার জিনিস কিছু বের হয়েছে আর কি। তো এটা করতে গিয়ে আমরা ডিস্টারেন্স গুলো একটু দেখি। আমরা যদি লিখতে চাই তাহলে ওই সেম ওভারবার্ডেন স্ট্রেসের ওটা আসবে না, কারণ এটা তো স্যাম্পলার ডিপেন্ডেন্ট না। এটা তো হচ্ছে আমি বোরিং করে যখন ওইখান থেকে স্যাম্পল নিয়ে আসবো, তার চাপটা তো এই ডিস্টারবেন্স থেকে আমরা কখনোই বেরোতে পারবো না। তাহলে ওইটা ছিল, আমরা বলছিলাম রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পল। ডিস্টারবেন্স একটা হবেই, সেটা হচ্ছে ওভারবার্ডেন স্ট্রেসের ডিস্টারবেন্স, সেটা হচ্ছে আরেকটা কি দেখলাম, ওয়াল থিকনেসের ডিস্টারবেন্স যেটা কম শেলবি টিউবের ক্ষেত্রে। আরেকটা দেখলাম যে ওভারঅল স্ট্রেস ডিস্টারবেন্স। তাহলে তার মানে ওখানেও ডিস্টারবেন্স হচ্ছে, কিন্তু রিলেটিভলি এই পাই সয়েলের চেয়ে কম। দেখো আমি দেখাচ্ছি জিনিসগুলো। পাই সয়েলে কি হচ্ছে, ওভারবার্ডেন স্ট্রেস এটা তো হবেই, এটা কোনো সয়েলে আমি পারবো না এই ডিস্টারবেন্স থেকে উঠে আসতে। দ্বিতীয় যে ডিস্টারবেন্সটা ওয়াল থিকনেস, না সেই ডিস্টারবেন্সটা কি অনেক বেশি হবে না? মনে আছে আমরা বলছিলাম যে এটা অনেক মোটা রাখতে হয়, এটা আর অত চিকন রাখা যায় না, যেহেতু ড্রাইভ করতে হয় এটাকে। স্যান্ডের মধ্যে ড্রাইভিং এনার্জি হিউজ লাগে, 5/8 ইঞ্চির মতো, কাজে ওয়াল থিকনেসের ডিস্টারবেন্সটাও হয় অনেক বেশি আর কি, অনেক বেশি হয়। আর তারপরে যেটা আছে যে ওভারঅল ডিস্টারবেন্স, সেটা ওটারও যায় এটারও তাই। ওভারঅল ওভারবার্ডেন স্ট্রেসের যে ডিস্টারবেন্স সেটা ওটারও যায় এটা তাই। ওয়াল থিকনেসের যে ডিস্টারবেন্স এইটা ব্যাপকভাবে বেড়ে যায় এতে, ঠিক আছে? তাহলে আমরা ওইটাকে যদি রিলেটিভলি আনডিস্টার্ব বলি, এটাতে এখনো পর্যন্ত আমরা মোটামুটি ওয়াল থিকনেস বাদে ওই একই জিনিসে আছি। এটাতে আরেকটা যেটা জিনিস হয়, যেটা দিয়ে কখনোই আমরা বলতে পারবো না আনডিস্টার্ব স্যাম্পল, সেটা হচ্ছে স্যান্ড স্যাম্পলের যে অ্যাগ্রিগেশন থাকে নেচারে, যে একটা বড় পার্টিকেল, তার মধ্যে একটা ছোট পার্টিকেল, তারপর একটা বড় পার্টিকেল, তার যে প্যাকিং, তার যে অ্যারেঞ্জমেন্ট, সেটা আমরা কখনো ইনট্যাক্ট রাখতে পারবো না। যখনই আমরা এই এসএসএস দিয়ে স্যাম্পলটাকে কালেক্ট করে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের ল্যাবরেটরি টেবিলে যখন এটাকে খুলবো, তখন স্যান্ড তো ঝুরঝুরে, এটা কি হবে? সে কি একদম ওই প্যাকিংটা মেনটেন করতে পারবে, অ্যারেঞ্জমেন্টটা? না স্যার, স্প্রেড হয়ে যাবে। স্প্রেড হয়ে যাবে চানাচুরের মতো।
হ্যাঁ, চানাচুর যেরকম হেলিকপ্টার গুলো একদিকে থাকলে, হেলিকপ্টার মানে হচ্ছে ওই যে লম্বা লম্বা যে লাঠির মতো যেগুলো আর কি, হ্যাঁ, ওগুলো একদিক থাকলে একরকম, ছোট ছোট দানাগুলো যেগুলো একটু টক টক লাগে, এগুলা পুরো মিক্স আপ করলে একরকম টেস্ট। হেলিকপ্টার গুলো খাইলে একরকম আটার মতো লাগে একটু বড় বড়। তারপরে আবার ছোট ছোট যে দানাগুলা সেগুলো খাইতে আরেক রকম টেস্ট। এবং কেউ হেলিকপ্টার পছন্দ করে, সে উপরের দিক খাইলো, কেউ এটা পছন্দ করে। আমাদের বাসায় এটা হয়, চানাচুর বাস করে নিই আমরা সবাই। হ্যাঁ, আমার মেয়ে একটা পছন্দ করে, ছেলে এক ধরনের পছন্দ করে, আমার ওয়াইফ এক ধরনের পছন্দ করে, আমি এক ধরনের পছন্দ করি। তখন আমরা ভাগ করে নিতে পারি, ওকে উপরের দিকটা ও খেয়ে নিল, তারপর নিচের দিকটা আমার জন্য রাখলো, নোনতা নোনতা পার্টটা একজনের জন্য রাখলো। হ্যাঁ, তো আমি যেটা বলছি এই জন্য যে এই অ্যাগ্রিগেশনটার উপর ডিপেন্ড করে টেস্টটা কেমন। একইভাবে কোহেশনলেস সয়েলের অ্যাগ্রিগেশনের উপর ডিপেন্ড করে তার স্ট্রেংথ কেমন হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। চানাচুরের ক্ষেত্রে মিক্সিং অ্যাগ্রিগেশনের উপরে আমার, প্যাকিংটার উপরে আমার ডিপেন্ড করবে সে কেমন টেস্ট দিবে। জেনারেলি চানাচুর বলতে আমরা পুরোপুরি মিক্স করলে যে একটা ভালো টেস্ট পাই ওটাকে স্ট্যান্ডার্ড বলতে পারবো আর কি। হ্যাঁ, তারপরে হেলিকপ্টার যারা পছন্দ করে তাদের একরকম, যারা চিকনটা পছন্দ করে তাদের একরকম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট বিষয়টা দাঁড়াচ্ছে কি তাদের অ্যাগ্রিগেশনের অ্যারেঞ্জমেন্টের উপরে, মোট কথা তার প্যাকিং এর উপরে তার টেস্টটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। একইভাবে আমার বড় পার্টিকেল, ছোট পার্টিকেল, কোহেশনলেস যেগুলো হচ্ছে, যেগুলোর মধ্যে স্টিকিনেস নাই, তারা কিভাবে অ্যারেঞ্জ হয়ে আছে তার উপরে তার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন ডিপেন্ড করবে কিন্তু। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা স্যান্ডের কেমন রেজিস্ট্যান্স সে শো করবে, তার মধ্যে তার গ্রেডেশন ইম্পর্টেন্ট, তার রিলেটিভ ডেন্সিটি ইম্পর্টেন্ট, কিন্তু তার প্যাকিংও ইম্পর্টেন্ট। তার গ্রেডেশন খুব ভালো, ওয়েল গ্রেডেড। হ্যাঁ, গ্রেডেশন পেলাম আমি কি, ওয়েল গ্রেডেড, মানে বড় পার্টিকেল, ছোট পার্টিকেল, মিশায় ওয়াইড রেঞ্জ অফ পার্টিকেল সাইজ আছে। কিন্তু নেচারে সে যখন ডিপোজিটেড হয়েছে তখন সে এরকম ভাবে মিক্স আপ করে ডিপোজিশন ছিল, ওয়াইড রেঞ্জ অফ পার্টিকেল, বড় ছোট মিলায়। তো আমি যখন আনতে গেলাম, টেবিলে যখন রাখলাম, ছোট পার্টিকেল একদিকে চলে গেল, বড় পার্টিকেল আরেকদিকে চলে গেল। এটা কি ধরে রাখতে পারবো আমি? কারো পক্ষে সম্ভব এটা, ওইটাকে প্যাকিংটাকে ধরে রাখা? না স্যার। তাহলে নেচারে স্যান্ড যেভাবে, নেচারের ডিপোজিশনে, ন্যাচারাল ডিপোজিশনে স্যান্ড যেভাবে প্যাকিং ছিল, সেটা ভালো হোক আর খারাপ হোক, সে যেভাবে রেজিস্ট্যান্স দিত সেই অবস্থা থেকে আমি যখনই ল্যাবরেটরিতে টেস্ট করার জন্য তাকে খুলে ফেললাম এই এসএসএস দিয়ে নিয়ে এসে, তখন আমি জীবনেও তার প্যাকিং ধরে রাখতে পারবো না। সেই জন্য আমরা বলি স্যান্ডের স্যাম্পলিংটা অলওয়েজ ডিস্টার্ব স্যাম্পলিং, আর ক্লের স্যাম্পলিংটা রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পলিং। আমরা ওটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে বলি আনডিস্টার্ব স্যাম্পলিং, কিন্তু সত্যি সত্যি অ্যাবসলিউটলি আনডিস্টার্ব স্যাম্পল বের করা সম্ভব না। সেটা আমরা সেই গল্পটা জেনে গেলাম এখন, তাই না? মোটামুটি ভাবে জানলাম যে আসলে রিলেটিভলি আনডিস্টার্ব স্যাম্পল করা যায় ক্লের জন্য শেলফি টিউব দিয়ে, আর স্যান্ডের জন্য এটা করা যায় না, বিকজ আমার যে প্যাকিং, তার যে মেইন অ্যাগ্রিগেশন সেটাই অলওয়েজ ঝুরঝুরা ভেঙে যাবে। সো ইট ইজ ইম্পসিবল টু কালেক্ট স্যান্ড স্যাম্পল ইন এ রিলেটিভলি আনডিস্টার্ব স্টেট। ক্লের ক্ষেত্রে রিলেটিভলি আনডিস্টার্ব করা যায়, বাট অ্যাবসলিউটলি আনডিস্টার্ব কোনো স্যাম্পল পৃথিবীতে কারোর পক্ষে কালেক্ট করা সম্ভব না। এইখানে জাপানিজ একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, আমি ওনার নাম শ্রদ্ধা ভরে বলতাম, মনে করতে পারছি না ওকে, উনি বেসিক্যালি উনার একটা কাজ আছে, উনি এই ধরনের স্যাম্পলিং করার পদ্ধতি বের করেছেন স্যান্ডের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আমার ধারণা পদ্মা বীজের সময় ওনাকে নিয়ে আসা হয়েছিল আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে স্যান্ড স্যাম্পল। উনি মানে খুব স্মার্ট আইডিয়াগুলো, মানুষ তো আসলে স্মার্ট ওভারঅল, মানে অবশ্যই মানুষ অনেক জ্ঞানী, কিন্তু আমরা আমরা নিজেদের জন্য জ্ঞানী, উনাকে না, আমি ওভারঅল বলছি। আমরা কেবলমাত্র নিজেদের জন্য জ্ঞান অর্জন করছি, এবং আমরা কেবলমাত্র আজকে যে অবস্থাতে আছি পৃথিবীতে, আমাদের এই জ্ঞানটা যদি সত্যি সত্যি সারা পৃথিবীর জন্য হতো, না জানি কোথায় চলে যেত পৃথিবী, না জানি কত আনন্দে ভরপুর থাকতো আর কি। হ্যাঁ, এনিওয়ে, তো ওনার এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি তখন জেনেছি, পদ্মা বীজের সময় জেনেছি যে এরকম এক ভদ্রলোক উনি এই কাজটা করতে পারেন। হ্যাঁ, সে উনি করেন কি, ওই ওই তোমার এটা ঠিক স্প্লিট স্পুন স্যাম্পলার না, আরেক ধরনের স্প্লিট স্পুনের কাছাকাছি তারপর ডাবিয়ে দেন, ডাবিয়ে দিয়ে সাম কাইন্ড অফ ফ্রস্টিং করেন। আমরা কি আছি নাকি লাইন কেটে গেল? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। এটাকে বলে উনি 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 এটাকে ফ্রোজেন করে ফেলেন। হ্যাঁ, জেল পুশ স্যাম্পলিং বলা হয়, জেল পুশ। এক ধরনের জেল উনি ইনজেক্ট করেন, ওই জেলটা করে কি এটাকে ফ্রোজেন করে ফেলে। ফ্রোজেন করে ফেলে স্যাম্পলটা নিয়ে আসেন উনি ল্যাবে, নিয়ে এসে তারপরে উনি যদি টেস্ট করতে চান ট্রায়াক্সিয়াল টেস্ট অথবা আনকনফাইন্ড টেস্ট, তাহলে মেমব্রেন দিয়ে দেন চারিদিকে, দিয়ে তখন জেলটাকে বের করে নেন আবার ডিফ্রস্ট মানে করে। আমরা একটা জিনিস ফ্রোজেন করে আবার ডিফ্রস্ট করতে পারি না জিনিসটাকে, কাইন্ড অফ ওরকম, খুবই স্মার্ট পদ্ধতিটা। তখন জেলটা আবার বের হয়ে আসে, তখন ওই গ্রেইন গুলো একদম ইনট্যাক্ট হয়ে যায়, তখন আমরা এক্স্যাক্টলি ফ্রিকশন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এক্স্যাক্ট গুলো বের করতে পারি আসলে। হ্যাঁ,
আমাদের ল্যাবে না, বেসিক্যালি জাপান পারে এই কাজগুলো করতে, উন্নত দেশের অনেক দেশে করতে পারে, আমাদের সেখানে শুরু হয়নি। অলরাইট, তো আমরা যেই গল্প গেলাম সেই গল্পে জানলাম যে স্যাম্পলিং করা যায়, 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিট ইন্টারভ্যালে স্যাম্পলিং করা হয়। কোহেসিভ সয়েলের জন্য স্যাম্পলিং করা হয় একভাবে, শেলবি টিউব দিয়ে। কোহেশনলেস সয়েলের জন্য স্যাম্পলিং করা হয় আরেকভাবে, স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে। কারণগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো ব্যাপকভাবে জানলাম। এরপরে দেখা গেছে যে এই স্প্লিট স্পুন স্যাম্পলার দিয়ে স্যাম্পলিং করতে গিয়ে যেহেতু স্যান্ডের মধ্যে ড্রাইভ করতে হয়, এই স্যাম্পলার দিয়ে আমরা করি কি, ওয়ার্ল্ড ওয়াইড এই প্র্যাকটিসটা করা হয়। তাহলে একটা কাজ করা যায় যে এটা যেহেতু শক্ত, এটা থিকনেস অনেক বেশি, এটাকে যখন আমরা ড্রাইভ করব মাটিতে এই এসএসএস কে, তখন একটা কাজ করি না, আমরা দেখি না মাটিতে কতটা রেজিস্ট্যান্স সে দেয়। কনসেপ্টটা এরকম, স্যাম্পল তো কালেক্ট করবো আমরা, সেটা ঠিক আছে, কিন্তু কালেক্ট করার জন্য যে আমরা হ্যামারিং করব তাকে, এই হ্যামারিং করতে গিয়ে আমরা একটা আলাদা বেনিফিট বের করে নিয়ে আসবো। সয়েলে তার রেজিস্ট্যান্সটা দেখবো। এই রেজিস্ট্যান্সটা কি করে দেখা যায়, যে ওকে একটা হোলে আছে, আমি এই হোলে সে ধরো স্যান্ড আছে, ট্রে থাকলে ওইটা করি আমরা, আমি দেখাচ্ছি জিনিসটা। সে -5 ফিটে আছে আমরা, হ্যাঁ, তাহলে আমি করলাম কি -4.5 ফিট, মানে 6 ইঞ্চি আগে, 6 ইঞ্চি আগে যখন ছিল এখানে, তখনই আমি এসএসএসটাকে ইনস্টল করলাম। এসএসএসটাকে ইনস্টল করে আমি রডের আগায় এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যামারিং করা শুরু করলাম। ব্লো মারলাম 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, মেরে আমি 6 ইঞ্চি গেলাম। সেই 6 ইঞ্চি যেতে আমার মনে করো 3টা ব্লো লাগলো। তাহলে আমি কোথায় চলে আসলাম, এখানে চলে আসলাম, এখান থেকে আরো 6 ইঞ্চি নেমে গেল। তারপরে আবার আরো 6 ইঞ্চি পেনিট্রেট করলাম, 3টা ধাপে করা হয়, সেখানে মনে করো 5টা ব্লো লাগলো। তারপরে তাকে আরো পেনিট্রেট করে নিয়ে আসলাম আরো 6 ইঞ্চি নিয়ে, আমি একদম 12 ইঞ্চি পর্যন্ত পেনিট্রেট করলাম, সরি 18 ইঞ্চি টোটাল। সেখানে লাগলো মনে করো 5টা ব্লো কাউন্ট, অথবা সে আমি বললাম 8টা ব্লো কাউন্ট। এটাকে সাধারণত আমরা এইভাবে এক্সপ্রেস করি যে প্রথম 6 ইঞ্চি যে আমি তাকে হ্যামারিং করলাম, যখন হোলটা ছিল ওপেন, আমি যখন অ্যারেঞ্জমেন্টটা করিনি, তখন আমি ওই মনে আছে ওয়াশ বোরিং টেকনিকে ওয়াশ করেছি, পানি দিয়েছি, তারপরে এখানে ডিস্টারবেন্স হয়েছে টপিং বিটের হওয়ার পর এই জায়গার সয়েলটা অলরেডি ইনডিউসড একটা ডিস্টারবেন্সে আছে, সে রিয়েল স্ট্রেংথ শো করতে পারবে না। তখন আমরা এইটাকে বলি সিটিং স্ট্রেংথ বা সিটিং লোড। প্রথম 6 ইঞ্চির যে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা ইগনোর করব, এটাকে আমরা রিয়েল স্ট্রেংথ ধরি আর কি। যে পরের 6 ইঞ্চি, পরের 6 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চি পেনিট্রেট করতে আমার কতটা ব্লো কাউন্ট লাগলো, 13টা। এখন আমি খুব মোটা দাগে যাচ্ছি আর কি, আমি গল্প চলতেই থাকবে। আমি একই জিনিস আরেকটা জায়গায় করলাম, সেখানে স্যান্ডের মধ্যে আরেক ধরনের স্যান্ড, এটা ধরো স্যান্ড এ, আমি স্যান্ড বি, সেখানে যে আমি এন ভ্যালু মানে হচ্ছে কতটা নাম্বারের ব্লো কাউন্ট দিতে হয়েছে, এটাকে সাধারণত আমরা বলি এন ভ্যালু। আমি ডিটেলে যাবো নেক্সট ক্লাসে আরো, বাট গল্পটা শুনি আগে। তাহলে স্যান্ড বি তে যে এন ভ্যালু পেয়েছি আমি 3, তুমি কি বুঝবা? মানে সেকেন্ড লেয়ারে হচ্ছে স্ট্রঙ্গার। স্যান্ড বি ইজ ভেরি ভেরি উইকার, স্যান্ড এ ইজ ভেরি ভেরি স্ট্রঙ্গার, এই তো? হ্যাঁ বলো, বুঝিনি। দেখছো আমাদের নেটওয়ার্ক ভালো না, ও যেখান থেকে কমিউনিকেট করছে ওর ওর নেটওয়ার্ক সিস্টেম অত ভালো না, কে সেটা দেখি একটু। শুনি না, আরিফিন জারিফ নাকি কে? স্যার জাহিদুল ছিল, ও উইকার বলেছে, তো মেবি রেসপন্সটা লেটে এসেছে আমাদের এখানে। আমার মনে হয় হ্যাঁ, আমার মনে হয় আমরা সবাই ঠিক মতোই বলেছি, এখানে ভুল করার স্কোপ নেই। N3 যখন, দ্যাট মিনস রেজিস্ট্যান্স দিচ্ছে 3, 12 ইঞ্চি পেনিট্রেট করতে আমার 3টা ব্লো লেগেছে, আর এখানে 12 ইঞ্চি পেনিট্রেট করতে 13টা ব্লো লেগেছে, ডেফিনেটলি এটা স্ট্রঙ্গার, তার মানে এটা কাইন্ড অফ ডেন্সার দ্যান দিস স্যান্ড। হ্যাঁ, তখন আমরা যদি উইকার স্ট্রঙ্গার পাই, তখন বুঝতে পারবো ভ্যারিয়েশন অনেক বেশি, 3 আর 13 মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা বুঝবো যে এইখানে ডিপোজিশনটা এক ধরনের, ওইখানে ডিপোজিটটা আরেক ধরনের, এই ফিল্ডের কাজ করতে করতে। আব্দুল্লাহ কি এই সেকশনে ছিল না? ওই সেকশনে মনে করতে পারি না তো, আমার মনে জি থাকলে স্যার, এত ভালো হতো। এই সেকশনে আব্দুল্লাহ মিজান। হ্যাঁ আব্দুল্লাহ, কালকে যে বলছিলে না, সে আমি মনে করো একদম সিম্পল করে যদি ইয়ে করি, একটা সাইটে এখানে একটা বোরিং করছি, এই বোরিং করার সময় 5 ফিট ডেপথে আমি যে স্যান্ড পেলাম সেটার এন ভ্যালু পেলাম 13, এখানে একটা বোরিং করতে 5 ফিট ডেপথে আমি স্যান্ড পেলাম, সেখানে এন ভ্যালু আমি পেলাম 3। সো এখানে বেশ ভালো চেঞ্জ আছে সাইটে, ভেরিয়েশন বেশি স্যার, ভেরিয়েবিলিটি আছে।
এই টেস্ট ছাড়া আমরা জীবনও করতে পারবো না। এত পাওয়ারফুল এই টেস্টটা আর কি, এটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। আমরা এটা নিয়ে অনেক গল্প করবো আরো। হ্যাঁ, এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে। আমরা এই টেস্টে আসার আগে আমরা একটা কাইন্ড অফ আরেকটা গল্প করে নিয়েছি। হ্যাঁ, আমার হাতে আছে আর 10 মিনিট, এই 10 মিনিট এই গল্পটুকু হলে চলবে আজকের ক্লাসে। আমি একটু দেখে নিই কতটুকু গেছি আমরা। না, এখানে তো আমরা ওই সেকশনে ঢুকিনি, 2 সেকশনকে কাছাকাছি রাখতে চাচ্ছি তো। হ্যাঁ ঠিক আছে, স্যাম্পলিং এর মধ্যে ফর্মালি আমরা ঢুকিনি, বাট স্যাম্পলিং কিন্তু ব্যাপক গল্প করলাম আমরা। সেগুলো এখন আমরা যখন ফর্মালি পড়বো আমাদের কাছে ইজি হবে। আমার আসলে পড়ানোর ধাঁচটাই বোধহয় এরকম, আমি যেটা বুঝতে পারছি যে প্রথমে গল্প আমার বলতেই হয়, বললে তখন থিওরিটা হয়তো সহজ হয়। আমরা এখন যে স্যাম্পল পড়বো, আনডিস্টার্ব স্যাম্পলিং কথাটা দেখছো, তোমাদের মাথার মধ্যে ঢুকবে, ও আচ্ছা আনডিস্টার্ব স্যাম্পলিং বলতেছে স্যার, আচ্ছা ডিস্টার্ব স্যাম্পলিং, ও আচ্ছা ডিস্টার্ব স্যাম্পলিং কথা বলছে স্যার। হ্যাঁ, এখানে যে আমার ধারণা ওই গল্প আমাদেরকে এখানে ঢুকতে অনেক সহযোগিতা করবে। এটা আমার স্টাইল, আমি জানি না, ইট কুড বি গুড, কুড বি ব্যাড, কুড বি বেটার, কুড বি বেস্ট, হোয়াটএভার। তো স্যাম্পলিং সম্বন্ধে আমরা অলরেডি কিন্তু গল্প করে ফেলেছি, এখানে ঢুকতে আমার বেশি সময় লাগবে না। ফাইন। এরপর ইনসিটু টেস্টিং, যেটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, সেই গল্পর একটা গৌরচন্দ্রিকা করেছি, ভূমিকা করেছি আর কি। সেই ভূমিকারও ভূমিকা আছে একটা, কেন করতে হচ্ছে আমার এটা। এত স্ট্যান্ডার্ড ওয়েতে কেন করতে হচ্ছে দেখো, খেয়াল করো। আমার একটা সাইট আছে, সাইট এ, আরেকটা সাইট আছে সাইট বি। সাইট এ তে একজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার ধরলাম E1। সাইট বি তে একজন ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার E2। এখন হাইপোথেটিক্যালি এই সাইটের যে স্ট্রেংথ, এই সাইটের যে স্ট্রেংথ একই হাইপোথেটিক্যালি। ইঞ্জিনিয়ার E1 খুবই স্ট্রং একজন পার্সন, ইঞ্জিনিয়ার E2 খুবই লাউজি একজন পার্সন, লেজি পার্সন। ইঞ্জিনিয়ার E1 কে বললাম তুমি সাইড থেকে একটা রড নিয়ে তুমি একটু পুশ করে দেখো সাইডটা কি শক্ত না নরম। ইনি খুব স্ট্রং টাইপের। হ্যাঁ, সে চিন্তা করবে 10 মিলি রড, শুকনা রড, চিকন রড, বাঁকাবুকা হয়ে যাবে। সে হয়তো 25 মিলি একটা রড নিল না, 25 মিলি একটা রড নিয়ে সে পেনিট্রেট করা শুরু করলো। খুব স্ট্রং লোক, সে ভয় পাবে না 25 মিলি রডকে পেনিট্রেট করানো। সাইটের স্ট্রেংথ এটার যা এটারও তাই, স্ট্রেংথ হচ্ছে SS মনে করলাম, আমরা সিম্বলাইজ করছি এটা। দেখো কেন স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। E1 সেখানে যে 25 মিলি একটা রড দিয়ে দাবানোর চেষ্টা করলো, আর ফোনে ফোনে আমি E2 কে বললাম হে তুমি একটু দেখো তো সাইডটা নরম না শক্ত। এ তো খুব লাউজি পার্সন, এ খুঁজবে ফাঁকি মারা যায় কিভাবে, কি করা যায়। ওই 10 মিলি একটা রড আশেপাশে ছিল, সেই রডটা নিয়ে এসে, আমি জাস্ট নাটকটা করছি জিনিসটাকে খুব হালকা করে বুঝে ফেলার জন্য আর কি। 10 মিলি একটা রড নিয়ে সে পেনিট্রেট করার চেষ্টা করলো। এখন দেখো খেয়াল করো, সে এমনি লাউজি, আর এ তো স্ট্রঙ্গার। এখানে দেখো ঘটনাটা কি ঘটবে, যে সে মনে করো সাইটের আশেপাশে একটা ইট আছে না, সেই ইটটা দিয়ে পেনিট্রেট করাবে আর কি। আর এখানেও তার একটা ইট আছে, সে ইটটা দিয়ে সে পেনিট্রেট করাবে। এখন এ মনে করো একটা আস্ত ইট দিয়ে করলো, এও মনে করো আস্ত ইট দিয়ে করলো, ফাইন, কারণ ইট সাধারণত আস্তই হয়। তো এখানে একটা আস্ত ইট দিয়ে যে সে যখন পেনিট্রেট করবে একটা 10 মিলি রডকে, তখন সেই রডটা ফুস করে ঢুকে যাবে। 10 মিলি মানে খুব চিকন, সাইডটা ধরলাম কাইন্ড অফ মিডিয়াম টাইপের সাইড। এখানে কি এটা অত সহজে ঢুকবে 25 মিলিটা এই সেম ইয়ে দিয়ে পড়লে? রিলেটিভলি এর চেয়ে স্ট্রঙ্গার মনে হবে না? জি স্যার। এ তখন বলবে কি সাইডটা খুব নরম স্যার, সাইডটা ভালো না। এ তখন বলবে যে স্যার সাইডটা বেশ শক্ত। সাইডটা আসলে কি, সাইডটা সেম, দুটো সাইডই সেম হাইপোথেটিক্যালি। তাহলে আমাদের উচিত ছিল ইঞ্জিনিয়ার দুজনকে, তার মানে এই যে যারা টেস্টটা করবে তাদের সেম কাইন্ড অফ কনফিগারেশন, যেটা আমরা কালচারাল বলি জিনিসটা। আর টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এখনো কিন্তু অনেক গ্যাপ আছে আমাদের। আমি গ্যাপগুলো এভাবে বলি। একটা গ্যাপ হচ্ছে আমরা একই ইকুইপমেন্ট দিয়ে করতে হবে জিনিসটা, তাছাড়া এটা রেফারেন্সটা ঠিক হবে না। আমরা রেফারেন্স বলি, বেঞ্চমার্ক বলি, শব্দগুলো কেন আসছে, স্ট্যান্ডার্ডাইজেশন বলি কেন আসছে, আমাদের যে কোনো এক্সপেরিমেন্ট স্ট্যান্ডার্ড প্রসিডিউর কেন করতে হয়, বুঝতে পারছো কেন? তা নাহলে আমরা আসল সত্যি তো বের করতে পারবো না। আমি যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর না করি তাহলে একজনের কাছে একরকম মনে হবে, আরেকজনের কাছে আরেক রকম মনে হবে। আমরা একটা রং যদি দেখি তাহলে এটা তো রং তো মানে ভালো লাগা খারাপ লাগা দেখা অদেখার ব্যাপারগুলো ভিন্ন। অ্যাকচুয়ালি আমাদের শৌখিনতার প্রেক্ষাপট তো ভিন্ন, সাবজেক্টিভ।
তাহলে তো আমরা সবাই একই কালারের শার্ট পরতাম, অথবা সবাই হলুদ শার্ট পরে হিমু হয়ে যেতাম। অনেকে হলুদ একেবারেই পছন্দ করে না, বাট হুমায়ুন আহমেদের ওই হিমু কিন্তু আমরা খুব পছন্দ করি, সিম্বলিক। এনিওয়ে, মানে কালার আমাদের এক একজনের এক একটা ভালো লাগে, যে কারণে আমরা এক একজন, এবং এটা আবার শ্রদ্ধা করতে হবে। আমরা সেটা চাই না, আমরা সবসময় চাই যে আমার যেটা সেটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, একটা পচা কালার সেটা কিন্তু কারোর কাছে ভালো লাগতে পারে, তার চোখ সেটা বলছে তার কাছে ভালো লাগছে, and we do need to respect that. Anyway, তো আমরা চলে আসি আমাদের যে ব্যাকগ্রাউন্ড, যেটা বলছিলাম যে একটা জিনিসকে দেখলাম, কেউ বললো যে এটা একটু লালচে, আবার কেউ বললো এটা একটু কালচে, অথবা লালচে কালো, কালচে লাল, হোয়াটএভার। তা না করে আমরা অবজেক্টটাকে যদি এক্স্যাক্টলি জানতে চাই এটা কি কালারের, আমরা কালার চার্ট নিয়ে আসি, এসে কালার চার্টটাকে পাশে রাখি, রেখে ওখান থেকে পিক করলাম যে হ্যাঁ এটা এই কালার, বললাম যে এই কালার। আবার ওই কালার চার্টটা আরেকটা স্যাম্পল আছে সেখানে নিয়ে এসে রেখে আমরা পিক করে দেখলাম যে কোন কালার, ওকে কালার C1, ওকে এটাও কালার C1 চার্টে দেবো। এটা কিন্তু আর চেঞ্জ হবে না। তার মানে কি, তখন আমরা বুঝতে পারবো ওকে C1 কালার, তাহলে সেটা এই ধরনের ইম্প্যাক্ট করবে, সেটা তাহলে এই গ্রুপ অফ পিপলের কাছে C1 কালারটা ভালো লাগবে, এই গ্রুপ অফ পিপলের কাছে এটা ভালো লাগবে না, হোয়াটএভার। তো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এই জন্য আমাদের সবসময় আমরা অবজেক্টিভ ভাবে কাজ করতে চাই। অবজেক্টিভ ভাবে কাজ করা মানে সত্যকেই রেখে দেওয়া আর কি, সবারই কাছাকাছি থাকা। সাবজেক্টিভ জিনিসটা ভ্যারি করতেই পারে আর কি, স্পেশালি ভালো লাগা না লাগার বিষয়গুলো তো চরম সাবজেক্টিভ না, একেবারেই সাবজেক্টিভ আর কি। আচ্ছা, আমরা যখন আমাদের এই টেকনিক্যাল অবজেক্টে আসবো তখন অনেক ইকুইপমেন্ট লজিস্টিক ইউজ করতে হয়, সেগুলো আমরা যদি স্ট্যান্ডার্ডাইজ না করি তাহলে আমাদের এই ঘটনা ঘটতেই থাকে। যেমন ধরো আমি এখানে যদি আরেকটু বলি, আমরা ক্লোজ করে দিচ্ছি, টাইম শেষ হওয়া, আমাদের ক্লোজ করে দিচ্ছি আমি। যেমন আমরা যদি এখানে স্ট্যান্ডার্ডাইজ না করি যে ওকে তুমি তাহলে দুইজনই করো কি 20 মিলি একটা রড দিয়ে পেনিট্রেট করো, সেই পেনিট্রেট করতে গিয়ে আমি এখানে একজন পেনিট্রেট করলো 3 ইঞ্চি, ওখানে আরেকজন ওই 20 মিলি রড দিয়ে পেনিট্রেট করলো সে ধরো 6 ইঞ্চি, তাহলে এখানে 6 ইঞ্চি পেনিট্রেট করতে যেই ব্লো লাগবে সেই ব্লোটা কি এটার চেয়ে বেশি হবে না? জি স্যার। জি স্যার। তাহলে কি এই সাইডটা এটার চেয়ে শক্ত? না স্যার। আমরা হাইপোথেটিক্যালি বলছি এটা সেম, তাহলে ওখানেও আমার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে এখানে 3 ইঞ্চি পর্যন্ত 20 মিলি রড দিয়ে পেনিট্রেট করতে তোমার যেই কটা ব্লো দিতে হলো এখানেও 3 ইঞ্চি করতে হবে, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো, তাহলে স্ট্যান্ডার্ডাইজ করতে পারবো যে তাহলে আমার থিওরিটিক্যালি তখন আমি একই পাবো। এখানে যদি আমি n পাই 5, এখানেও পাবো n পাবো 5 নাকি? কিন্তু এখানে যদি আমি 6 ইঞ্চি পেনিট্রেট করি তাহলে থিওরিটিক্যালি এখানে পাওয়া উচিত আমার 10। আমি কি বলতে পারছি জিনিসটা? জি স্যার। মোটা দাগে যদি বলি 3 ইঞ্চি পেনিট্রেট করতে আমার 5টা ব্লো দিতে হয়েছে, 6 ইঞ্চি পেনিট্রেট করতে আমার 10টা ব্লো দিতে হবে, তখন ইন্টারপ্রেট করে আমাকে ব্যাক করতে হবে আবার 6 ইঞ্চির জন্য যদি 10টা লাগে 3 ইঞ্চির জন্য তাহলে 5, তাহলে এটারও স্ট্রেংথ এটা স্ট্রেংথ সেম। এখানেও দেখো অনেক ধরনের ভেরিয়েশন আছে। এই যে ব্লোর কথা বলছি, এখানকার যে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান সে যত উপর থেকে ব্লো মারছে, এখানকার টেকনিশিয়ান এটাও 3 ইঞ্চি, এটাও 3 ইঞ্চি, এটাও 20 মিলি, এটাও 20 মিলি, কিন্তু এখানে সে অনেক উপর থেকে মারছে আর এখানে সে লাউজি মনে করো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার একটু লেজি ছিল আগে থেকে, আমরা বলছিলাম সে মনে করো খুবই অলস, সে এটাকে বেশি দূর তুলছে না, অল্প একটু তুলেই ছেড়ে দিচ্ছে। আর এ করছে কি, এ হচ্ছে উদ্যমী একজন লোক, সে অনেক উপরে তুলে একটা জোরে বাড়ি মারবে। তাহলে এই যে ফল, এই যে ইম্প্যাক্ট এনার্জি mgh যেটা, হ্যাঁ, অথবা হাফ mv v স্কয়ার যেটা স্ট্যাটিক থেকে ডাইনামিক হচ্ছে, তাহলে সেই এনার্জিটার একটা ইম্প্যাক্ট থাকবে না? সে এরকম করে মনে করো সে 30 ইঞ্চি তুলে সে হ্যামারিং করলো, সেই হ্যামারিং এ সে পেলো 5। এ যদি 15 ইঞ্চি তুলে হ্যামারিং করে সে কি 5 পাবে? না স্যার, বেশি পাবে। নো স্যার। আমি ওইখানেও স্ট্যান্ডার্ড করছি যে 3 ইঞ্চি, তাহলে ওই 3 ইঞ্চি যাচ্ছে, এটাও স্ট্যান্ডার্ড করেছি, তাও দেখছি আমার ভ্যারিয়েশন হচ্ছে এইখান থেকে। হাইপোথেটিক্যালি তারা সেম হচ্ছে কোথায়, এ 15 ইঞ্চি পরে দাবানোর চেষ্টা করছে আর কি, যেহেতু লাউজি বেশি পরিশ্রম করবে না সে, তাহলে এর কাছে ব্লো কাউন্ট একটু বেশি পাবে, কিন্তু তার কাছে মনে হবে এটা শক্ত স্যার, এটা অনেক শক্ত, এটাতে আমি 12 পাইছি, আর ও বলবে স্যার এটা 5, এটা অত শক্ত না, ও 12 পাইছে আমি 5 পাইছি, কিন্তু ঘটনা কিন্তু এইখানে, তোমার কি বুঝতে পারছো? কিন্তু আসলে তো তার হাইপোথেটিক্যালি তার সেম হওয়া উচিত, এখানে 5 এখানেও 5 হওয়া উচিত, নয় কি? কেন হচ্ছে না এটা বুঝতে পারলাম? জি স্যার। আরো তো ব্যাপার হতে পারে। আচ্ছা ঠিক আছে, সব ঠিক করে নিলাম, হ্যাঁ, যে আমার এদিকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে আসতেছি একে আমি আস্তে আস্তে, হ্যাঁ ওকে তুমি 30 ইঞ্চি তুলবা, তুলে ছাড়বা, ঠিক আছে, সে তাই করলো। এখন এ যে হ্যামার দিয়ে করছে তার ওজন হচ্ছে 10 পাউন্ড, আর এ যে হ্যামার দিয়ে করছে তার ওজন হচ্ছে 5 পাউন্ড, তাহলে কি হবে?
5 এর জন্য নাম্বার অফ লোক বেশি। ভ্যারিয়েশন এইভাবে করে আমাদের কাইন্ড অফ যখন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করি আমাদের ব্যাপক কিছু গ্যাপ তৈরি হয় আস্তে আস্তে, সেগুলো আমরা অ্যাড্রেস করবো অঙ্কের মাধ্যমে। আমরা একটু অ্যানালিটিক্যাল ফর্মুলেশন নিয়ে যাব, নিয়ে যেতে সেগুলো কিছু কারেকশন করতে হয়, আমরা সেগুলো করবো। বাট আপাতত আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা আগে থেকেই জানি জিনিসটা, আমি হয়তো জিনিসটাকে আরো বেশি এলাবোরেট করলাম যে উই নিড টু স্ট্যান্ডার্ডাইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার্টিজ অফ আওয়ার সাবসারফেস। আমরা যেই টেস্টই করি পৃথিবীতে, যে কোনো টেস্টকে আমাদের আসলে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, রেফারেন্সটা ঠিক রাখতে হবে। কারণটা বুঝতে পারছো তো জিনিসটা? তাছাড়া আমরা আসলটা বের করে আনতে পারবো না, সত্য সত্য জিনিসটা বের করে আনতে পারবো না। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। যে কারণে আমাদের এত স্ট্যান্ডার্ড, দেখবে এএসটিএম ফলো করো, কেউ কেউ আইএস ফলো করে, কেউ কেউ অস্ট্রেলিয়ান কোড ফলো করে। এবং মনে রেখো যে অন্ধের মতো কোড ফলো করা উচিত না, কারণ এই স্ট্যান্ডার্ডাইজেশন গুলো করা হয় আবার সাধারণত যেটা হয় ওই দেশের লোকাল প্র্যাকটিস, ওই দেশের করাপশন লেভেল, ওই দেশের অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, ওই দেশের ইকোনমি, ওই দেশের কালচার, এই সব কিছুর উপরে। যে জন্য আমরা যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ওয়াটার সেক্টরে, আমাদের জিওটেক সেক্টরে, আমাদের স্ট্রাকচার সেক্টরে অনেক সময় এসিআই এই সরাসরি ইউজ করে ফেলি, সেগুলো বোধহয় সরাসরি ইউজ করা উচিত না। এখানে আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনকে এনে আস্তে আস্তে এগুলোকে রিভাইজ করা উচিত। এবং আমাদের দেশে আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো করা হচ্ছে। তোমরা আমাদের ন্যাশনাল কোড যেটা 1993 বিএনবিসি ছিল, ওই 1993 বিএনবিসির কোড কিন্তু দেখবা 2015 অনেক চেঞ্জ হয়েছে। জি স্যার, ম্যাসিভ আকারে চেঞ্জ। কেন চেঞ্জ হয়েছে কারণটা বুঝতে পারছো? চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানকার যারা জ্ঞানীগুণী লোক, যারা ইঞ্জিনিয়ার্স, যারা সায়েন্টিস্ট, যারা প্র্যাকটিশিয়ানস, তারা এই জিনিসগুলো ভাবছেন, এই জিনিসগুলো অ্যাডজাস্ট করছেন এবং পরিবর্তন আসছে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের নলেজেরও পরিবর্তন আসছে, নলেজেরও রিফাইনমেন্ট হচ্ছে, সেটা একটা প্রেক্ষাপট। আরেকটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আমাদের ওই যে সোশিও ইকোনমিক কালচার এবং যে প্র্যাকটিস, অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে ইনক্লুড হচ্ছে। আমাদের সময় লাগবে, একটা কোড তৈরি হতে অনেক সময় লাগে। 93-তে যেটা হয়েছিল আজকে যতটুকু বেটার হয়েছে, এটা আমি বলবো অনেক বেটার হয়েছে। সামনে এটা আরো ভালো হবে তোমাদের মাধ্যমে, তোমাদের হাত ধরে আর কি। ঠিক আছে, তাহলে আমরা গল্প আপাতত এখানেই রাখি। আমরা গল্পের যেই সামারি, সেটা হচ্ছে যে আমরা ফিল্ড ইনভেস্টিগেশনে যে ড্রিলিং অ্যান্ড লগিং ফেজে ছিলাম, সেখানে দেখছি আমরা তার সাথে সাথে আমাদের স্যাম্পলিংও করতে হয়, তার সাথে সাথে আমাদের ইনসিটু টেস্টিং করতে হয়, সেটার গল্পগুলো জানলাম। এরপরে আমরা ভেতরে ঢুকে যাবো, অসুবিধা হবে না খুব একটা। বা ড্রিলিং লগিং নিয়ে আমরা ব্যবহার জানলাম আর কি। হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো পরীক্ষার পর তোমাদের চেষ্টা করব যে কিছুটা অঙ্কের ব্যাকগ্রাউন্ডে যেতে আর কি, আরেকটু টাইপের অঙ্ক। তো ঠিক আছে, তাহলে 20 সেকশনের পরীক্ষা হবে 9:30টায়। তোমরা একটু বেঁচে গেছো, আর ওদের পরীক্ষা হবে না, তোমাদের পরীক্ষা হবে আমাদের 8টায় স্যার। হ্যাঁ, তোমরা বি প্রিপেয়ার্ড। হ্যাঁ, 7টার সময় পরীক্ষা, সেটা খুব বেশি দূরে না, পরশুদিন পরীক্ষা। কিন্তু আজকের কোনো কিছু থাকবে না আর কি, আমরা বলেই দিয়েছি গত ক্লাসে। হ্যাঁ, ঠিক আছে, গুড লাক, ভালো থাকো। জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম।